আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নেফ্রোলজি অ্যান্ড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি 1 এই ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি ডক্টর শারমিন জাহান সুইটি, আমি ফেজ বি রেসিডেন্ট নেফ্রোলজি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। সো আমরা প্রথমেই একটা কঠিন একটা চ্যাপ্টার পড়ব। কঠিন না, অ্যাকচুয়ালি সহজ, বাট একটু বুঝে পড়তে হয় আরকি, হ্যাঁ? এবং একটু কমপ্লেক্স, হ্যাঁ? ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। আজকের ক্লাসে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি প্লাস নেফ্রোলজির অল্প কিছু জিনিস আজকে আমরা পড়ব এবং নেফ্রোলজির যে বাকি যে মেইন যে জিনিসগুলো লাইক যে ডিজিজ ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, হ্যাঁ? এইগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে? তাহলে প্রথমেই দেখি যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এখান থেকে কেমন প্রশ্ন আসে। ইউজুয়ালি বলা হয় হচ্ছে যে ৩টা প্রশ্ন আমাদের সিলেবাসে লেখা আসে। বাট ইউজুয়ালি এখান থেকে আপনি ৬ থেকে ৭টা প্রশ্ন পাবেন। কারণ এই সিস্টেমটা অনেকগুলো সিস্টেমের সাথে ইন্টার রিলেটেড, হ্যাঁ? সো এই সিস্টেম পড়লে আপনার অনেকগুলো প্রশ্ন আপনার কভার হবে, হ্যাঁ? নেক্সট হচ্ছে নেফ্রোলজি। নেফ্রোলজি থেকে ৮টা প্রশ্ন আসে এবং এই ৮টা প্রশ্ন আনসার করার জন্য আপনার নেফ্রোলজি এবং সেটার সাথে রেনাল ফিজিওলজি মাস্ট। আপনি যদি রেনাল ফিজিওলজি না পড়েন, একে তো আপনি ক্লিনিক্যাল নেফ্রোলজি বুঝবেন না, ২ হচ্ছে পরীক্ষায় কিছু একদম বেসিক ফিজিওলজি প্রশ্ন থাকবে, সেগুলো আপনার জন্য আনসার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ? তাহলে দেখেন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে আজকে আমরা আমাদের ক্লাসে কি জিনিস পড়বো এই চ্যাপ্টার থেকে। দেখেন আমরা প্রথমে পড়বো হচ্ছে ওয়াটার হোমিওস্টেসিস। ওয়াটার হোমিওস্টেসিসটা হচ্ছে একটা বেসিক, হ্যাঁ? আমরা একদম মেডিকেলের শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু আমরা এটা পড়ে থাকি, তাই না? ইউজুয়ালি প্রশ্ন আসে না, বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এরকম বেসিক জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিচ্ছে, হ্যাঁ? অলরেডি এসবিও এসেছে এখান থেকে, খুব রিসেন্টলি এসেছে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ডায়োরেটিক্স। হ্যাঁ, ডায়োরেটিক্স প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ? ডায়োরেটিক্স থেকে কিরকম প্রশ্ন আসে যে কোন ডায়োরেটিক্স রেনাল টিউবিউলের কোন জায়গায় কাজ করে এবং তার সাইড ইফেক্টগুলো কি, হ্যাঁ? এরপর দেখেন সোডিয়াম থেকে আমরা কয়েকটা জিনিস পড়ি, যেমন হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া, হাইপারন্যাট্রিমিয়া এবং হচ্ছে সিয়াদ। এর মধ্যে হাইপোন্যাট্রিমিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? হাইপোন্যাট্রিমিয়ার কারণ, ক্লিনিক্যাল ফিচার্স, ট্রিটমেন্ট সবটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ? হাইপারন্যাট্রিমিয়া অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা জেনে রাখবো, হ্যাঁ? নেক্সট সিয়াদ পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার টপিক। সিয়াদ আপনার এই সিস্টেম হয়েও আসতে পারে, আবার সিয়াদ অনেক সময় এন্ডোক্রাইন হয়েও আসে, হ্যাঁ? যখন আগে পেপার ওয়াইজ ডিস্ট্রিবিউশন ছিল তখন দেখা যেত সিয়াদ এন্ডোক্রাইনের পার্ট হয়ে আসতো, ঠিক আছে? নেক্সট পটাশিয়াম, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, ইনফিনিটি স্টার। আপনি এই জীবনে যতই এন্ট্রান্স এক্সাম দিবেন, সেটা এনি এন্ট্রান্স এক্সাম, সেটা হতে পারে এফসিপিএস, সেটা হতে পারে রেসিডেন্সি, সেটা হতে পারে এমআরসিপি, ডিপ্লোমা, হোয়াট এভার, পটাশিয়ামের একটা প্রশ্ন আপনি পাবেনই। কোনো এন্ট্রান্স এক্সাম পটাশিয়ামের প্রশ্ন ছাড়া হয় না, হ্যাঁ? এখনো পর্যন্ত হয় না, হ্যাঁ? সো পটাশিয়াম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? হাইপোক্যালেমিয়ার কারণ, হাইপারক্যালেমিয়ার কারণ, ক্লিনিক্যাল ফিচার্স, যেহেতু এগুলো একটু মেডিকেল ইমার্জেন্সি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আপনি কি দিবেন, হ্যাঁ? ইসিজিতে কি চেঞ্জ আপনি পাবেন পরীক্ষায় আসে, হ্যাঁ? রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস, অ্যাগেন ইনফিনিটি স্টার। আমরা অনেকগুলো জিনিসই পড়বো, এখানে শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলো লেখা হয়েছে যেগুলো আপনার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনি যখন এন্ড মোমেন্টে রিভিশন দিবেন তখন যাতে আপনি এই জিনিসগুলো আগে ফোকাস করেন, হ্যাঁ? সেজন্য এই জিনিসগুলো এখানে লেখা, হ্যাঁ? রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস হচ্ছে আপনি কিছু বক্স, কিছু টপিক আপনার এক্সামের দিন সকালবেলা দেখতে হয়, এক্সামের আগের দিন রাতে দেখতে হয়, হ্যাঁ? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে সেরকম একটা টপিক আর কি, হ্যাঁ? সো খেয়াল রাখবেন। অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে আমরা 2টা প্রশ্ন ফিক্সড পাবোই, হ্যাঁ? এটা আমাদের ডায়াগনোসিস করতে বলতে পারে, কারণ জানতে চাইতে পারে, হ্যাঁ? বায়োকেমিক্যাল ফাইন্ডিংস জানতে চাইতে পারে। 2টা প্রশ্ন ফিক্সড থাকে, হ্যাঁ? বেশি থাকতে পারে, বাট মিনিমাম 2টা প্রশ্ন আপনি পাবেন। এরপর দেখেন অ্যানায়ন গ্যাপ নিয়ে বলা হয় যদি প্রশ্ন না আসে অ্যানায়ন গ্যাপ থেকে, হ্যাঁ? যে আপনার মানে ওই প্রশ্নে পরীক্ষায় মানে না দিতে বলে আর কি, হ্যাঁ? এভাবে করে বলতো যখন আমাদের সিনিয়র ম্যানরা ক্লাস নিতেন, ঠিক আছে? সো অ্যানায়ন গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপ কোথায় পাবো, নর্মাল কোথায় পাবো, এগুলো পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম ফসফেট এগুলো আগে খুব একটা আসতো এরকম না, অল্টারনেট সেশন বা 1-2 সেশন বাদ দিয়ে আসতো, কিন্তু এখন কিছু জিনিস পরীক্ষায় আসছে, ফ্রিকুয়েন্টলি আসছে, সব জিনিসগুলো আমরা বলে দিব।
নেক্সট হচ্ছে লিপিড মেটাবলিজম, একটা ফিক্সড প্রশ্ন পাবেনি, কারণ আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে দেখে এসেছি তাই না, যে লিপিড মেটাবলিজম স্যারদের অনেক বেশি পছন্দের। হ্যাঁ, ইদানিং দেখা যাচ্ছে কি লিপিড মেটাবলিজম থেকে একটা প্রশ্ন ফিক্সড দেয়। হ্যাঁ, আগে দেখা যেত শুধু বক্স থেকে প্রশ্ন হতো, কিন্তু এখন আমরা দেখতে পাই হচ্ছে একদম ভেতর থেকে প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, সো আমরা ক্লাসে আজকে বলে দিব, মোটামুটি আমি চেষ্টা করব পুরাটাই গুছিয়ে দেওয়ার জন্য, কোনটা কোথায় কিভাবে পড়বেন সবই বলে দেওয়ার চেষ্টা করবো। একটু লিখতে হবে আজকের ক্লাসে, একটু চেষ্টা করবেন গুছিয়ে ফেলার জন্য। হ্যাঁ, আপনার যে প্রিপারেশনের যে প্রথম দিকের সময়টা, হ্যাঁ এই সময়টা আমরা মেইন কাজ হচ্ছে কনসেপশন ক্লিয়ার করা এবং পড়াটা গুছানো, সবগুলো জিনিসকে এক জায়গায় নিয়ে আসা। হ্যাঁ, যে এই কথাটা এখানে এক্সট্রা বলা হয়েছে, শিটে এই জিনিসটা এক্সট্রা লেখা আছে, ধরেন কোয়েশ্চেন ব্যাংকে এই জিনিসটা এক্সট্রা লেখা আছে, সব এক জায়গায় লিখে ফেলবেন। ঠিক আছে, তাহলে যেটা হবে আপনার পরীক্ষার আগে একটা টপিক পড়ার জন্য 5টা বই খোলা লাগবে না। হ্যাঁ, প্রথম দিকের কাজ হচ্ছে এটাই, কনসেপশন ক্লিয়ার করা এবং হচ্ছে পড়া গোছানো। আপনি শেষের দিকে যখন যাবেন তখন আপনি রিভিশন দিবেন, যখন আপনি রিপিটেড রিভিশন দিবেন তখন দেখবেন হচ্ছে আপনার প্রিপারেশন অনেক ভালো হবে। হ্যাঁ, তো আমরা শুরু করি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়ার টপিক আর কি। হ্যাঁ, প্রথমে দেখেন আমি একটা কথা বলি, যে যখনই ডেভিডসন শুরু করবেন, কোনো সিস্টেম যখন আপনি শুরু করবেন, শুরুতে এই পেজটা একটু দেখে নেবেন। হ্যাঁ, তাহলে আপনি ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন যে কোন সিমটমস থাকলে বা কোন সাইন থাকলে আপনি কোন সিস্টেমের ডিজিজ আপনি চিন্তা করবেন। ঠিক আছে, সো সবার আগে এই পেজটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে দেখেন কয়েকটা জায়গায় একটু মার্ক করা পোরফাইরিয়া। হ্যাঁ, পোরফাইরিয়া আগে এই চ্যাপ্টারেই ছিল, কিন্তু মানে 23rd এডিশনে, আমাদের নিউ এডিশনের ডেভিডসনটাতে এটারও নতুন এডিশন সামনে চলে আসবে। এখানে আমরা হচ্ছে এটা এই চ্যাপ্টারে আর নাই, এটা জেনেটিক্সে নিয়ে গেছে। তারপরেও পরীক্ষার জন্য যেটুকু গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখেন পোরফাইরিয়া এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। হ্যাঁ, তার মানে এখানে আপনি ডমিনেন্ট প্যাটার্ন অফ ইনহেরিটেন্স পাবেন। ডমিনেন্ট প্যাটার্নটা কেমন? কনজিকিউটিভ জেনারেশন অ্যাফেক্টেড হবে, মানে কোনো স্কিপ জেনারেশন এখানে থাকবে না, যেহেতু ডমিনেন্ট। হ্যাঁ, এখানে কোনো কেরিয়ার স্টেটও থাকবে না, যার কাছে এই জিনটা যাবে সেই অ্যাফেক্টেড হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই পোরফাইরিয়ার হচ্ছে দুইটা ভ্যারাইটি আছে। হ্যাঁ, একটাকে আমরা বলি অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া, আর একটাকে আমরা বলি পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। ঠিক আছে, তাহলে দেখেন এই যে অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া, হ্যাঁ এই অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া দেখেন এটা আমাদের কাছে আসে নিউরো ভিসেরাল ম্যানিফেস্টেশন নিয়ে। তার মানে কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, কিছু ভিসেরাল ম্যানিফেস্টেশন থাকবে। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কি থাকতে পারে? পেশেন্ট বলতে পারে যে তার কনভালশন, সিজার, কমনলি যেটা বলে সেটা হচ্ছে লেগ উইকনেস বা অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস বা প্যারাসিস। হ্যাঁ, আমরা যে জিবিএস পড়ি, হ্যাঁ জিবিএস এর একটা ডিফারেন্সিয়ালস কিন্তু অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া কি করে, অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারাপ্যারাসিস করে। হ্যাঁ, লোয়ার মোটর টাইপ অফ নিউরোলেশন করে আর কি। ঠিক আছে, তাহলে এরকমটা নিউরোলজিক্যাল ফিচার্স থাকবে। আরও কি কি নিউরোলজিক্যাল ফিচার্স থাকতে পারে? পেরিফেরাল নিউরোপ্যাথি থাকতে পারে, অটোনমিক নিউরোপ্যাথি থাকতে পারে। অটোনমিক নিউরোপ্যাথি আমরা কিভাবে বুঝবো? পেশেন্টের বাউল ব্লাডার ইনকন্টিনেন্স থাকবে, পেশেন্টের হচ্ছে পোস্চারাল ড্রপ থাকবে। ঠিক আছে, পেশেন্টের হচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে। হ্যাঁ, পেশেন্টের ফিক্সড পিউপিল থাকবে, ফিক্সড হার্ট রেট থাকবে। এগুলো দেখে আমরা বুঝবো দিস ইজ অটোনমিক নিউরোপ্যাথি। কমনলি যেটা আমাদের পরীক্ষায় দেয় অটোনমিক নিউরোপ্যাথি, যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে পোস্চারাল ড্রপ। পেশেন্ট ফিল ডিজি when taking standing position from the sitting position। হ্যাঁ, তাহলে এই ফিচার্স নিয়েই আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। সাথে আর কি থাকবে? ভিসেরাল ম্যানিফেস্টেশন। কি ভিসেরাল ম্যানিফেস্টেশন? অ্যাবডোমিনাল ভিসেরাগুলো ইনভলভ হয়, সেটার জন্য এখানে কি হয়? অ্যাবডোমিনাল পেইন হয়। ঠিক আছে, তাহলে দেখেন এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। নিউরোভিসেরাল ম্যানিফেস্টেশনে আমাদের কাছে আসবে যে একটা পেশেন্টের লেগ উইকনেস আছে, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হয়, আর পেশেন্টের ফ্যামিলিতেও সেম টাইপ অফ ডিজিজ আছে। তাহলে এরকম যদি দেয় আমাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে কেন হয়? এখানে হচ্ছে আমাদের হিম যে বায়োসিনথেটিক ডিফেক্ট হয়। হ্যাঁ,
কি হয় এখানে পোরফোবিলিনোজেন ডি অ্যামাইনেজ নামে একটা এনজাইম আছে, সেটার ডেফিসিয়েন্সি হয়। হ্যাঁ, এই পোরফোবিলিনোজেন ডি অ্যামাইনেজের ডেফিসিয়েন্সির জন্য এটা প্রপারলি মেটাবলিজম হতে পারে না, যার কারণে এই অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া হয়। ঠিক আছে, আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। ঠিক আছে, এই পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা এটাকে সংক্ষেপ করলে হয় পিসিটি, তাই না? এই পিসিটি দিয়ে আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, প্রথম পি দিয়ে মনে রাখবেন ফটো সেন্সিটিভ র্যাশ। সান এক্সপোজড যে এরিয়াগুলো আছে সেখানে সে র্যাশ হবে, সে র্যাশ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। এই র্যাশটা যে কোনো ধরনের র্যাশ হতে পারে সেটা প্যাপিউল, ম্যাকিউল, ব্লিস্টার, ন্যাক্রোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে একটা ফটো সেন্সিটিভ র্যাশ ইন সান এক্সপোজড এরিয়া। সি দিয়ে মনে রাখবেন যে ক্লোরোকুইন ট্রিটমেন্ট পরীক্ষায় আসবে না, জাস্ট নিমোনিকটা বানানোর সুবিধার্থে আর কি, বা মনে রাখার সুবিধার্থে ক্লোরোকুইন হচ্ছে যে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। টি দিয়ে মনে রাখবেন এখানে ট্রাইকোসিস হয়। ট্রাইকোসিস মানে হচ্ছে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ বা এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়। হ্যাঁ, হার্সুটিজমের সাথে গুলিয়ে ফেলবে না। হার্সুটিজম মানে হচ্ছে কোনো ফিমেলের যদি মেল প্যাটার্নে হেয়ার গ্রোথ হয় সেটা হার্সুটিজম, আর ট্রাইকোসিস মানে হচ্ছে নর্মাল যে হেয়ারটা সেটারই এক্সেসিভ গ্রোথ হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পোরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। এখানে দেখেন আমরা ট্যান্ডন জেন্থোমা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এই ট্যান্ডন জেন্থোমার পাশে লিখে রাখেন স্পেসিফিক ফর ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। এটা প্রিভিয়াস পরীক্ষায় অনেকবার আসছে। মানে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়ার স্পেসিফিক সাইন কোনটা? সেটা হচ্ছে ট্যান্ডন জেন্থোমা। হ্যাঁ, এই যে হাতের ট্যান্ডন, পায়ের যে অ্যাকাইলিস ট্যান্ডন, হ্যাঁ, এই ট্যান্ডনগুলোতে লিপিড ডিপোজিশন হয়, সেটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলি ট্যান্ডন জেন্থোমা। ওকে, আরেকটা হচ্ছে আমাদের ইরাপটিভ জেন্থোমা, যেটা আমরা কোথায় পাবো? ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। তাহলে ট্যান্ডন জেন্থোমা কোথায় পাচ্ছি? ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। আর ইরাপটিভ জেন্থোমা পাচ্ছি আমরা ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। লিপিড মেটাবলিজম আমরা আরো অনেক কিছু পড়বো, বাট ফার্স্ট পেজে এই জিনিসগুলো লিখে রাখেন। হ্যাঁ, বক্স 19.1 এখনো পর্যন্ত কখনো পরীক্ষায় আসে নাই, তারপরেও অনেক সময় দেখবেন যে কিছু আনকমন জিনিস দিয়ে দেয়। হ্যাঁ, দিলে কোনটা দিতে পারে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন অনেকগুলো ড্রাগের থেরাপিউটিক ডোজ মনিটরিং করা লাগে। হ্যাঁ, যেমন হচ্ছে লিথিয়াম, জেন্টামাইসিন, ডিকক্সিন। হ্যাঁ, এগুলোর ড্রাগ মানে থেরাপিউটিক লেভেলটা মনিটর করা লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন। হ্যাঁ, তাহলে এই ড্রাগ মনিটরিং করার জন্য আমরা কি করব? ক্রোমাটোগ্রাফি। জাস্ট নামটা জেনে রাখেন। হ্যাঁ, কোনো ড্রাগের ডোজ যদি মনিটর করতে হয় আমরা ক্রোমাটোগ্রাফি করব। এবার সাবস্টেন্স মিসইউজ দেখার জন্য আমরা মাস স্পেকট্রোস্কোপি করব। জাস্ট নামটা জেনে রাখেন, ইন কেস যদি আসে যাতে আনসার করতে পারেন। হ্যাঁ, বক্স 19.2 এখান থেকে কয়েকটা জিনিসই শুধু পড়বেন, এই যে ইউরিয়া এবং হচ্ছে ক্রিয়েটিনিন কখন বাড়ে কখন কমে। হ্যাঁ, এগুলো এমসিকিউতে দিয়ে দেয়। হ্যাঁ, যে ফলোইং হুইচ কন্ডিশন কজেস এলিভেটেড ইউরিয়া লেভেল, হুইচ কন্ডিশন কজেস এলিভেটেড ক্রিয়েটিনিন লেভেল। হ্যাঁ, এখানে একটু খেয়াল রাখবেন ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এটা দেখে কিন্তু আমরা অনেক কিছু ডিফারেন্সিয়েট করতে পারি। হ্যাঁ, কোনো পেশেন্টের যদি এরকম হয় ইউরিয়া বেশি রেদার দেন ক্রিয়েটিনিন, হ্যাঁ, তাহলে আমরা এটাকে ধরে নেই এটা প্রি রেনাল একিআই। ওকে, আর কোনো পেশেন্টের যদি ক্রিয়েটিনিন বেশি হয় রেদার দেন ইউরিয়া, হ্যাঁ, বা সমানুপাতিক হারে বাড়ে, দুইটাই বেশি, তখন আমরা ধরে নিই এটা রেনাল একিআই। হ্যাঁ, প্রি রেনাল একিআইয়ের কারণ কি? যে কোনো ধরনের ভলিউম ডিপ্লেশন, হিমোরেজ, ব্লাড লস, হ্যাঁ, এরকম যদি কোনো কন্ডিশন হয় তাহলে ইউরিয়াটা বেশি বাড়বে রেদার দেন ক্রিয়েটিনিন। হ্যাঁ, এটাকে বলি কি? হাই ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও। হ্যাঁ, ইউরিয়াটা বেশি বেড়েছে রেদার দেন ক্রিয়েটিনিন। হ্যাঁ, এরকম যদি হয় আমরা ধরে নিই এটা প্রি রেনাল একিআই। এটা আপনারা গত ক্লাসে পড়েছেন আমি আশা করছি, যে ওয়াটার এবং ইলেকট্রোলাইট হোমিওস্টেসিস, ইসিএফ এ কে থাকে, আইসিএফ এ কে থাকে, এবং এই দুইটা কম্পোনেন্টের মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি। হ্যাঁ, মানে সাবস্টেন্স দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি, জিসিএফ এটা বেশি, আইসিএফ এটা বেশি, এটা এখানে এটা কম, ওখানে ওটা কম, এভাবে করে হচ্ছে আমরা দেখি আর কি। হ্যাঁ, এগুলো সব আপনাদের বডি ফ্লুইড আপনারা পড়েছেন, এখানে জাস্ট দাগিয়ে রাখতে পারেন। এখানে দেখেন এই ফিগারটা যদি একটু আমরা দেখি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় এবং গত সেশনে আসেনি, আগের সেশন এখান থেকে এসবি আসছে। হ্যাঁ, এখানে দেখেন যে এখানে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। হ্যাঁ, আমাদের এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে দেখেন কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, অ্যাটিপেজ পাম্পটার মাধ্যমে এখানে কিছু ইলেকট্রোলাইট যাচ্ছে। হ্যাঁ, সেলের ভেতরে কে থাকে? প্রোটিন থাকে। প্রোটিনের সোর্স কে? রাইবোজোম। রাইবোজোম ইজ দ্য
প্রোডাকশন হাউস অফ প্রোটিন, হ্যাঁ রাইবোজোম কোথায় থাকে, সেলের ভেতরে থাকে, সেজন্য সে সেখানে প্রোটিন তৈরি করছে। আবার প্লাজমাতে কিছু প্রোটিন থাকে, কে তৈরি করে, লিভার তৈরি করে প্লাজমা প্রোটিন, হ্যাঁ। তাহলে দেখেন আপনি সেলের ভেতরেও প্রোটিন পাচ্ছেন, প্লাজমাতেও প্রোটিন পাচ্ছেন, বাট ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কি দেখেন তো, ডিভয়েড অফ প্রোটিন। এটা একটা তার স্পেশাল ক্রাইটেরিয়া বা কোয়ালিটি, যে তার এখানে কোনো প্রোটিন থাকে না, হ্যাঁ। তাহলে আপনি যদি কোনো ফ্লুইডে প্রোটিন না পান, তাহলে আপনি ধরে নেবেন এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে। তাহলে এটা একটা তার প্রপার্টি, যে তার মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ডাজ নট কন্টেন এনি প্রোটিন, ওকে। তারপর পরীক্ষায় প্রশ্ন আসে যে এখানে দেখেন বাইকার্বনেট কোথায় থাকে, বডির বাইরে থাকে, হ্যাঁ, মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের বাইরে থাকে, হ্যাঁ। এবং আমাদের এখানে ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এক্সট্রাসেলুলার ফ্লুইড। কারণ দেখেন এই সেলের তো সরাসরি ব্লাড সাপ্লাই নাই, হ্যাঁ। এই যে আমাদের ব্লাড ভেসেলস, সেখান থেকে নিউট্রিশনটা ডিফিউশন হয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যায়, তারপর সেটা সেলে যায়। তার মানে দেখেন সেল বেঁচে থাকার জন্য সে ডিপেন্ড করে কার উপরে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। সেজন্য এক্সট্রাসেলুলার ফ্লুইডকে বলা হয় কি, বলা হয় মিলিও ইন্টেরিয়র অথবা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। কারণ এই এক্সট্রাসেলুলার ফ্লুইডে নিউট্রিশন সাপ্লাই দিয়ে আমার সেলকে বাঁচিয়ে রাখে, হ্যাঁ। তাহলে দেখেন ফসফেট বাফার কোথায় থাকছে, সেলের ভেতরে থাকছে। ফসফেট যেহেতু সেলের ভেতরে, ফসফেট বাফারও সেলের ভেতরে। বাইকার্বনেট হচ্ছে কোথায়, সেলের বাইরে, মানে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে। তাহলে বাইকার্বনেট বাফারও কোথায় থাকবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকবে। এখন এখানে বাফার কোনটা সবচেয়ে বডির জন্য ইম্পর্টেন্ট, তাহলে যেই ফ্লুইডটা সবচেয়ে ইম্পর্টেন্ট তার বাফারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে বডির মোস্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম হচ্ছে বাইকার্বনেট, বা মোস্ট পটেন্ট বা মোস্ট স্ট্রং বা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাই জানতে চান ওভারঅল যতগুলো বাফার সিস্টেম আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম। আবার পরীক্ষায় এরকম প্রশ্ন দিতে পারে, কিডনির সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার কোনটা, বা ইউরিনারি সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার সিস্টেম কোনটা, অথবা এভাবে দিতে পারে যে আরবিসির সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার সিস্টেম কোনটা, অথবা ইন্ট্রাসেলুলার বা সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার সিস্টেম কোনটা। এরকম হলে কিন্তু আমরা আনসার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। যদি আপনার স্পেসিফিক জানতে চাই, এই বক্সটা আপনারা অলরেডি পড়েছেন, মনে রাখবেন হচ্ছে যেই কম্পোনেন্টটা ওই জায়গা ছাড়া আর কোথাও পাওয়া যায় না, সেটা ওই কম্পোনেন্টের জন্য, মানে ওই জায়গার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার সিস্টেম। ধরেন হিমোগ্লোবিন, আরবিসি ছাড়া আর কোথাও আছে হিমোগ্লোবিন নাই, তাহলে আরবিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার হিমোগ্লোবিন বাফার। অ্যামোনিয়া কোথায় তৈরি হয়, আমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে গিয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ। তাহলে কিডনি আর কোথাও কি তৈরি হচ্ছে, হচ্ছে না। তাহলে কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার কোনটা, অ্যামোনিয়া বাফার, হ্যাঁ। প্রোটিন সবচেয়ে বেশি কোথায় থাকে, সেলের ভেতরে। কেন, কারণ সেলের ভেতরে রাইবোজোম থাকে, সে প্রোটিন তৈরি করছে, তাই না। তাহলে সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার হচ্ছে প্রোটিন বাফার, হ্যাঁ। তাহলে অর্গান ওয়াইজ যদি জানতে চাই, যেই বাফারটা ওই সিস্টেম ছাড়া আর কোথাও থাকবে না, সেটা তার জন্য ইম্পর্টেন্ট। আর ওভারঅল যদি জানতে চাই এতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, মানে বডি যদি বলে দেয় যে বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার সিস্টেম কোনটা, তখন আনসার হবে বাইকার্বনেট বাফার। একটু খেয়াল করে আনসার করতে হবে, দুটাই পরীক্ষায় আসছে। বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার সিস্টেম কোনটা, এটাও পরীক্ষায় আসছে। ইউরিনারি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার সিস্টেম কোনটা, এটাও পরীক্ষায় আসছে, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করে ঠান্ডা মাথায় দাগাতে হবে আমাদের, হ্যাঁ। ওকে, এই ফিগারটা আমি আশা করছি আপনারা খুব ভালো মতো পড়েছেন। এই ফিগারটি ইনফিনিটি স্টার, এটা আপনারা রেনাল ফিজিওলজি এবং বডি ফ্লুইডে পড়ার কথা। এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, কি কি প্রশ্ন থাকবে একটু আমি বলে দেই। এই এক জায়গা থেকে আপনি কি কি জিনিস পাবেন, ফাংশন, পিসিটির কাজ কি, লুপ অফ হ্যানলির কাজ কি, ডিসিটির কাজ কি, হ্যাঁ, এই ফাংশনগুলো আপনি জানবেন। সেকেন্ড হচ্ছে কোন ট্রান্সপোর্টার কোথায় কোথায় কাজ করে, পিসিটিতে কি কি ট্রান্সপোর্টার থাকে, ডিসিটিতে কি কি ট্রান্সপোর্টার থাকে, বা লুপ অফ হ্যানলিতে কি কি ট্রান্সপোর্টার থাকে, সেটা আপনি জানতে পারবেন, হ্যাঁ। থার্ড হচ্ছে অ্যাসিডিফিকেশন, প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন কিভাবে হচ্ছে, ডিস্টাল অ্যাসিডিফিকেশন কিভাবে হচ্ছে, এগুলো আপনি জানতে পারবেন, ঠিক আছে। ফোর্থ হচ্ছে আমাদের এখানে যে বিভিন্ন ট্রান্সপোর্ট সিস্টেমগুলো আছে, হ্যাঁ, সেই ট্রান্সপোর্ট সিস্টেমগুলোতে কোন কোন মেডিকেশন কাজ করে, কোন কোন ড্রাগ কাজ করে, এবং সেই ড্রাগগুলোর সাইড ইফেক্ট কি আপনি জানতে পারবেন, হ্যাঁ। তাহলে এই জায়গাটা
খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন থাকবে। হ্যাঁ, এখানে মেইনলি আমাদের ডায়াবেটিক্সগুলো কাজ করে। ডায়াবেটিক্স কোনটা কোন সাইটে কাজ করে এবং তাদের সাইড ইফেক্টগুলো কী কী পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে, এই এক ফিগার দিয়ে হয়ে যাবে। প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন, ডিস্টাল অ্যাসিডিফিকেশন, এই এক ফিগার দিয়ে আপনি পড়ে ফেলতে পারবেন। রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের যে 3টা টাইপ আছে, টাইপ 1, 2, 4, এই একটা জায়গা দিয়ে আপনার হয়ে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের যে জেনেটিক যে সিনড্রোমগুলো আছে, হ্যাঁ, রেনাল টিউবিউলের যে লিডেল সিনড্রোম, বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, এগুলো হচ্ছে আপনি এই এক জায়গা থেকে পড়ে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আপনারা অলরেডি এটা 2টা ক্লাসে পড়েছেন, হ্যাঁ, রেনাল ফিজিওলজি, বডি ফ্লুইড, সেজন্য আমি আবার ডিসকাস করছি না, জাস্ট বলে দিচ্ছি যে কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে এবং কি কি টপিক আপনি এক ফিগার থেকেই পড়তে পারবেন। ঠিক আছে, ওকে। এখানে আমি শুধু একটা জিনিস একটু বলে দিব, সেটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স, মানে কেন জানি না আমাদের ভুল হয় আর কি। হ্যাঁ, দেখেন, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের অর্থ হচ্ছে আমাদের যে কিডনির অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে সে অ্যাসিড বেস রেগুলেশন করে। হ্যাঁ, এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে যখন কিডনি, হ্যাঁ, অ্যাসিডিফিকেশনটা করতে পারবে না, ইউরিনকে অ্যাসিডিফিকেশন করতে পারবে না, তাহলে অ্যাসিডিফিকেশনটা কোথায় হবে? রেনাল টিউবিউলে হবে, আলটিমেটলি বডিতে হবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। কোনো কারণে সে অ্যাসিডটাকে বের করতে পারছে না, অথবা কোনো কারণে সে বেসটাকে ধরে রাখতে পারছে না, তাহলে কি হবে? তাহলে বেস ধরে রাখতে না পারলে রেনাল টিউবিউল অ্যাসিডিক হয়ে যাবে, অথবা অ্যাসিড বের করতে না পারলে রেনাল টিউবিউল অ্যাসিডিক হয়ে যাবে, আলটিমেটলি সে অ্যাসিড বডিতে যাবে। হ্যাঁ, তাহলে এটাই রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। এই রেনাল টিউবিউলার অ্যাসিডোসিসের 3টা টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 4। প্রথমে দেখেন টাইপ 1। টাইপ 1টাকে বলা হয় ক্লাসিক্যাল রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস অথবা ডিস্টাল রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। ঠিক আছে, অথবা ক্লাসিক্যাল ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এভাবেও বলে থাকে। হ্যাঁ, এটা কেন হয়? আমাদের যে ডিস্টাল অ্যাসিডিফিকেশন সাইট আছে, হ্যাঁ, আমাদের যে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এখানে দেখেন এটা ডেডিকেটেড পাম্প আছে, যেটার নাম হচ্ছে হাইড্রোজেন পাম্প বা প্রোটন পাম্প। তার কাজ হচ্ছে হাইড্রোজেনকে ইউরিনে বের করে দেওয়া। কোনো কারণে যদি এই পাম্পটা কাজ করতে না পারে, তাহলে হাইড্রোজেনটা ইউরিনে বের হবে না, হাইড্রোজেন রেনাল টিউবিউলে জমতে থাকবে, আলটিমেটলি ব্লাডে চলে যাবে। তখন যে অ্যাসিডোসিসটা হবে সেটাকে আমরা বলি টাইপ 1 ক্লাসিক্যাল ডিস্টাল রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। এবং আমরা জানি ডিস্টাল অ্যাসিডিফিকেশনটা কি? দ্য মেজর অ্যাসিডিফিকেশন সাইট। ইউরিনকে সবচেয়ে বেশি অ্যাসিডিফাই করতে পারে হচ্ছে ডিস্টাল প্রোটন পাম্প। হ্যাঁ, সবচেয়ে বেশি অ্যাসিডিফাই করতে পারে, সেজন্য এই চ্যানেল কাজ না করলে তখন যে বডিতে অ্যাসিডোসিস হবে সেটা একদম রিল্যান্টলেস, অনেক বেশি হচ্ছে অ্যাসিডোসিস হবে। হ্যাঁ, এবং সেটা আপনি কোনোভাবে কম্পেনসেট করতে পারবেন না। ওকে, এরপর আরেকটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আছে, যেটাকে আমরা বলি টাইপ 2 অথবা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এটা কেন হয় দেখেন, আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার একটা কাজ হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করা। হ্যাঁ, যখন সে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করতে পারবে না, তখন কি হবে? বেসটা সে রিঅ্যাবজর্ব করতে পারছে না। হ্যাঁ, তাহলে বাইকার্বনেট কি হবে? বের হয়ে যাবে। হ্যাঁ, তখন যে অ্যাসিডোসিসটা হবে সেটাকে আমরা বলবো প্রক্সিমাল অথবা হচ্ছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে, এখানে দেখেন, হ্যাঁ, আমাদের প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনটার মেকানিজম কি? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। কোনো কারণে যদি এখানে প্রবলেম হয়, বাইকার্বনেটটা যদি রিঅ্যাবজর্পশন না হয়, তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন না হলে হাইড্রোজেন আয়নের সিক্রেশন হবে না। তাহলে হাইড্রোজেন আয়ন যদি সিক্রেশন না হয়, হাইড্রোজেন আয়ন টিউবুলার সেলের মধ্যে জমতে থাকবে, জমে আলটিমেটলি অ্যাসিডোসিস হবে। হ্যাঁ, এবং এটাকে আমরা বলি মাইনর অ্যাসিডিফিকেশন সাইট। এখানে যে অ্যাসিডোসিসটা হবে সেটা আপনি বিভিন্নভাবে কম্পেনসেট করতে পারবেন, কারণ এটা মাইনর সাইট। হ্যাঁ, আপনি যদি একটু বাইরে থেকে অ্যাসিড দিয়ে দেন তাহলে এটা নিউট্রালাইজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2। আরেকটা আছে হচ্ছে টাইপ 4। টাইপ 4টা কেন হয়? টাইপ 4টা হয় যদি কোনো কারণে অ্যালডোস্টেরন কাজ না করে। হ্যাঁ, অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নকে বের করে দেওয়া। ধরেন পেশেন্টের হাইপোঅ্যালডোস্টেরনিজম আছে, অথবা পেশেন্টকে আপনি অ্যালডোস্টেরন ব্লকার বা অ্যান্টাগনিস্ট দিয়েছেন, তাহলে কি হবে? অ্যালডোস্টেরন কাজ করতে পারবে না। কাজ করতে না পারলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন বের হবে না, তাহলে হাইড্রোজেন বডিতে জমতে থাকবে। তখন যে অ্যাসিডোসিসটা হবে সেটাকে আমরা বলবো টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস।
একটা জিনিস খেয়াল রাখবেন, টিউবিউলের যত ডিফেক্ট আছে সবাই হাইপোক্যালেমিয়া করে, অ্যাকসেপ্ট এটা টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এখানে যেহেতু হাইড্রোজেন আয়ন বের হচ্ছে না, পটাশিয়ামও তো বের হচ্ছে না, তাহলে পটাশিয়ামও বেড়ে যাবে। অ্যাকসেপ্ট এই টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেটা হচ্ছে হাইপারক্যালেমিয়া করবে। ঠিক আছে, এগুলোর ভেতরে পড়া লাগবে না। হ্যাঁ, আপনি যদি ফিগার বুঝে থাকেন ভেতরে কোনো কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ, এখন দেখেন রেগুলেশন অফ সোডিয়াম ট্রান্সপোর্ট। হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখানে দেখেন, হ্যাঁ, আমাদের বডিতে কোনো কারণে যদি সোডিয়াম কমে যায় অথবা যদি কোনো কারণে সোডিয়াম বেড়ে যায়, কিছু সেন্সর আছে যেটা যারা হচ্ছে বুঝতে পারে যে সোডিয়ামটা কমে গেছে বা বেড়ে গেছে। তারপর তারা কি করে, তারা একটা বুঝতে পারার পরে তারা সেই অনুযায়ী ইফেক্ট করে। মানে ধরেন যদি কমে যায় বাড়িয়ে দেয়, আর বেড়ে গেলে কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে যারা এই সেন্সর এরা থাকবে অ্যাফারেন্ট লিম্বে, মানে আমরা জানি যারা সেন্সেশন ক্যারি করে নিয়ে যায় সেটা অ্যাফারেন্ট। হ্যাঁ, তাহলে সোডিয়াম রেগুলেশনের অ্যাফারেন্ট লিম্বে থাকে হচ্ছে এরা ভলিউম রিসেপ্টর, প্রেসার রিসেপ্টর এবং হচ্ছে ডিস্টাল টিউবিউলে ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে, বুঝতে পারার পরে তারা কিছু ইফেক্ট দেয়। হ্যাঁ, যে ইফেক্টটা যে ক্যারি করে নিয়ে আসে তাকে আমরা বলি ইফারেন্ট লিম্ব। হ্যাঁ, তাহলে দেখেন সোডিয়াম রেগুলেশনের ইফারেন্ট লিম্বে কিছু নিউরোহিউমারাল মেকানিজম আছে, কিছু হিমোডাইনামিক মেকানিজম আছে। এর মধ্যে নিউরোহিউমারালের মধ্যে দেখেন রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, পাশে প্লাস লিখা। প্লাস মানে হচ্ছে কি, সে সোডিয়াম লেভেল বাড়াবে। তাহলে সে কখন অ্যাক্টিভেট হবে, সোডিয়াম লেভেল কমে গেলে, যাতে সে অ্যাক্টিভেট হয়ে তারপর সেটাকে সে বাড়ানোর চেষ্টা করবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ক্যাটাকোলামাইন এরাও দেখেন প্লাস, মানে সোডিয়াম লেভেল বাড়ায়। তাহলে তারা কখন অ্যাক্টিভেট হবে, হাইপোন্যাট্রিমিয়াতে। হ্যাঁ, এএনপি, বিএনপি, প্রোস্টাগ্ল্যান্ডিন মাইনাস লেখা, তার মানে এরা সোডিয়াম লেভেল কমাবে। কখন অ্যাক্টিভেট হবে, হাইপারনেট্রিমিয়াতে। সোডিয়াম বেড়ে গেলে তারা অ্যাক্টিভেট হয়ে সোডিয়ামকে কমিয়ে দিবে। ঠিক আছে, হিমোডাইনামিকের মধ্যে জিএফআর কি করবে, সোডিয়াম কমাবে। যত বের হয়ে যাবে সোডিয়াম তত কমে যাবে। একমাত্র হচ্ছে পেরিটিউবুলার ফোর্স, এইটাই একমাত্র দেখেন এটা দুটাই করতে পারে, সোডিয়ামকে বাড়াতেও পারে কমাতেও পারে। হ্যাঁ, তার মানে এটা বোথ হাইপো এবং হাইপারনেট্রিমিয়াতে কাজ করে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন কিভাবে আসে দেখেন, যে সোডিয়াম রেগুলেশনের অ্যাফারেন্ট লিম্বে কোন কোন ফ্যাক্টর থাকে, সোডিয়াম রেগুলেশনের ইফারেন্ট লিম্বে কোন কোন ফ্যাক্টর থাকে, কোন কোন ফলোইং হুইচ সিস্টেম উইল অ্যাক্টিভেট ইন হাইপোন্যাট্রিমিয়া, following which system will activate in hypernatremia, following which factor can correct both hypo and hypernatremia। এটা আসতে পারে আপনার সিঙ্গেল বেস্ট আনসারে। হ্যাঁ, পেরিটিউবুলার ফোর্স। এরপর এমসিকিউ রেস্টেম দেয় এভাবে, ভলিউম রিসেপ্টর অনলি প্রেজেন্ট ইন দ্য কার্ডিয়াক অ্যাট্রিয়া। এমসিকিউ রেস্টেমে যত অনলি মোস্টলি লেখা দেখবেন, আনলেস আদারওয়াইজ প্রুফ, এগুলো ফলস। ঠিক আছে, তাহলে এটা এট্রিয়া ছাড়াও ইন্ট্রাথোরাসিক ভেইনেও থাকতে পারে। এরপর হচ্ছে প্রেসার রিসেপ্টর কোথায় কোথায় থাকে, অ্যাওরটিক আর্চ এবং হচ্ছে ক্যারোটিড বডি, সাথে হচ্ছে এফারেন্ট আর্টেরিওল। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে। হ্যাঁ, এটা আমরা 3টে স্টার দিয়ে পড়বো। ওকে, রেনিন কিভাবে রিলিজ হয়, কি কি স্টিমুলাস আছে সেটা আপনারা অলরেডি ফিজিওলজিতে পড়েছেন। রেনিন হচ্ছে রেনাল ফিজিওলজির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। রেনিন থেকে প্রশ্ন হয়ই, মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনার রেনিন থেকে প্রশ্ন হবে, কারণ এই সিস্টেমটা এতগুলো ডিজিজের প্যাথোলজির সাথে অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, সো স্যাররা চায় যে জিনিসটা আমরা বুঝি। হ্যাঁ, ওকে, এখানেও লেখা আছে, ডেভিডসনে দাগিয়ে রাখতে পারেন। হ্যাঁ, মোট কথা রেনিন রিলিজ মানে কোনোভাবে যদি আপনি মিলাইতে পারেন যে এই কন্ডিশনটা হলে কিডনির পারফিউশন কমে যাবে, মানে কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যাবে, এটা হলে রেনিন রিলিজ হবে। এনি কন্ডিশন that reduced renal perfusion will increase renin। হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা ট্রিটমেন্টটা। হ্যাঁ, অনেক সময় এসবিএ দিতে পারে। একটা পেশেন্ট ভলিউম লস নিয়ে আসছে, আপনি কি করবেন, তারা আমি প্রথমে নর্মাল স্যালাইন দিব, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তাহলে আমরা কি দেই, তার ফ্লুইড অফ চয়েস হচ্ছে আইভি ক্রিস্টালয়েড, মেইনলি নর্মাল স্যালাইন পাওয়া না গেলে হার্টম্যান সলিউশন। আর এখানে ক্লিনিক্যাল ফিচার্সটা শুধু রিডিং পড়বেন, যাতে আপনি বুঝতে পারেন যে এই ফিচার্সগুলো দিলে এটা আমি হাইপোভলিউমিয়া, এই ফিচার্সগুলো দিলে হাইপারভলিউমিয়া। এর মধ্যে যেটা পেরিফেরাল ইডিমা, হ্যাঁ, এই পেরিফেরাল ইডিমাটা হচ্ছে মোস্ট কমন ফিজিক্যাল সাইন অফ হাইপারভলিউমিয়া। এসবিএতে যদি দেওয়ার কথা না, যদি অনেক সময় সহজ এসবিও দিয়ে দিতে পারে, তখন আসতে পারে। হ্যাঁ, যে পেরিফেরাল ইডিমা ইজ দ্য মোস্ট কমন ফিজিক্যাল সাইন অফ হাইপারভলিউমিয়া। হাইপোভলিউমিয়ার কজের মধ্যে ইন্টারনাল সিকুয়েস্ট্রেশন একটু রিডিং করে রাখতে পারেন, এইটুকু, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ,
ডেইলি ওয়াটার ইনটেক কতটুকু হওয়া উচিত? এটা হচ্ছে দেখেন বডি ওয়েট ধরে হিসাব করলে 30 to 40 ml পার কেজি পার ডে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে না, এটা আমাদের নিজেদের জন্য। হ্যাঁ, আমরা যদি এতটুকু পানি খাই। হ্যাঁ, এরপর হচ্ছে কম্পোজিশন অফ দ্য আইসোটনিক ফ্লুইড। এখানে শুধু কম্পোজিশনের মধ্যে হার্টম্যানের কম্পোজিশনের নামগুলো মনে রাখবেন, কি কি থাকে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম এবং ল্যাকটেট থাকে। হ্যাঁ, এটুকুই জানলেই হবে। হ্যাঁ, এখন যেটা বলে দিয়েছিলাম যে পেরিফেরাল এডিমা ইজ দ্য মোস্ট কমন ফিজিক্যাল সাইন অফ হাইপারভোলেমিয়া। এখন দেখেন কজেস অফ সোডিয়াম এন্ড ওয়াটার অ্যাক্সেস। হ্যাঁ, কজেস অফ সোডিয়াম এন্ড ওয়াটার অ্যাক্সেস, এই বক্সটা 3টে স্টার দিয়ে দাগাবেন। কি কি কন্ডিশনে বডিতে সোডিয়াম ওয়াটার দুটাই বেড়ে যায়। হ্যাঁ, এর মধ্যে দেখেন অনেকগুলো কারণ আছে, 2টা কারণে স্টার মার্ক দেওয়া আছে। এই আপনি যখন ডেভিডসনের কোনো বক্স পড়বেন সবার আগে পড়বেন ফুটনোট। যদি মনে হয় যে না আমার ফুটনোট পড়তে ভালো লাগছে না, তাহলে ওই বক্সে আপনি পড়বেন না, কারণ ফুটনোট না পড়লে ওই বক্স পড়ে কোনো লাভ নাই, কারণ ফুটনোট থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। হ্যাঁ, এখানে দেখেন। হ্যাঁ, এখানে যে কন্ডিশন গুলো দেখে লিখেছে সবগুলোই সোডিয়াম এবং ওয়াটার অ্যাক্সেস করে। হ্যাঁ, বাট এই কোন সিনড্রোম এবং রেনাল আর্টারি স্টেনোসিস এরা এটা করে, কিন্তু এরা কি করে না, জেনারেলাইজড এডিমা করে না। দেখেন কন্ডিশন ইন দ্য বক্স আদার দেন এই দুইটা, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড উইথ জেনারেলাইজড এডিমা, এই দুটো ছাড়া বাকিগুলো অ্যাসোসিয়েটেড উইথ জেনারেলাইজড এডিমা। সো এই বক্সটা হচ্ছে এইভাবে করেই পড়বেন এবং ফুটনোটটা মাস্ট। ঠিক আছে, এগুলো লাগবে না। ডায়াবেটিক থেরাপি, হ্যাঁ, ওই বক্সে আপনি অলরেডি পড়ে ফেলেছেন ওই ফিগারটাতে, যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কোথায় কাজ করে, SGLT2 ইনহিবিটর কোথায় কাজ করে, লুপ ডায়াবেটিক্স কোথায় কাজ করে। হ্যাঁ, দেন হচ্ছে থায়াজাইড কোথায় কাজ করে। ঠিক আছে, অসমোটিক ডায়াবেটিক্স গুলো কোথায় কাজ করে, এগুলো মোটামুটি আপনি মানে ওই ফিগারের মধ্যে পড়া হয়ে যায়। এখানে আলাদা করে পড়তে হয় না। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্টটা ওখানে পড়া হয়ে যায়। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্টটা 4টা স্টার দিয়ে দাগাবেন, এটা এত ইজিলি আসবে না আর কি। হ্যাঁ, মানে যেরকম দেখতে পাচ্ছেন যে হোয়াট আর দ্য রেনাল সাইড ইফেক্ট, মেটাবলিক সাইড ইফেক্ট, এভাবে আসবে না, একটু একটু ট্রিকি হয়ে আসবে আর কি। হ্যাঁ, সো ট্রিকের মধ্যে এটাই খেয়াল রাখবেন যে থায়াজাইড হাইপার ক্যালসেমিয়া করে, ফ্রুসেমাইড হাইপোক্যালসেমিয়া করে। আর হাইপার ইউরেসেমিয়া, যদিও এখানে লিখে আছে দুটাই করে, বাট হাইপার ইউরেসেমিয়া মেইনলি করে হচ্ছে থায়াজাইড। হ্যাঁ, আবার থায়াজাইড কি করে, প্যানক্রিয়াটাইটিস করে, এগুলো আসে কিন্তু। হ্যাঁ, এই যে একটা পেশেন্ট বলবে একটা হার্ট ফেলিউরের পেশেন্ট এই মেডিকেশন খায়, আর পেশেন্টের এখন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন বা সাডেন অ্যাবডোমিনাল পেইনও বলতে পারে, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইনও বলতে পারে। হ্যাঁ, তাহলে ডায়াগনোসিস কি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, বা কোলেসিস্টাইটিস। সেন্ট্রাল বললে প্যানক্রিয়াটাইটিস, রাইট সাইডেড পেইন বললে কোলেসিস্টাইটিস। ওকে, এরপর হচ্ছে এটা ডায়াবেটিস করে। হ্যাঁ, এটা অলরেডি পরীক্ষায় আসছে যে থায়াজাইড ডায়াবেটিস করে, এটা পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, যে কিভাবে আসবে, ধরেন একটা পেশেন্টের হার্ট ফেলিওর আছে বা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, সে এই মেডিকেশনগুলো খায়, এর মধ্যে একটা থাইরয়েড। পেশেন্টের এখন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ছে, এখন আপনি কোন ড্রাগটা মডিফাই করতে চান, আপনি থায়াজাইডটা চেঞ্জ করে অন্য কোনো কিছুতে যেতে চাই, যেহেতু থায়াজাইড নিজেও গ্লুকোজ লেভেল বাড়ায়, সেজন্য আমি এটা চেঞ্জ করে অন্যটায় যেতে চাই। হ্যাঁ, এরকম 4টে স্টার দিয়ে দেখাবেন। হ্যাঁ, ওয়াটার হোমিওস্টেসিস আমরা অলরেডি পড়ছি। ইউরিনের অসমোলারিটি সর্বোচ্চ কতটুকু হতে পারে, 1200 মিলি অসমোল পর্যন্ত হতে পারে। ওকে, এখন দেখেন একটা ডাইলুটেড ইউরিন ফর্মেশন হওয়ার জন্য কি কি ফ্যাক্টর লাগে এবং একটা কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হওয়ার জন্য কি কি লাগে। হ্যাঁ, এটাও হচ্ছে পরীক্ষায় আসে। হ্যাঁ, MCQ দিবে যে ফলোইং হুইচ ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু ডাইলুটেড ইউরিন, হুইচ ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু কনসেন্ট্রেটেড ইউরিন। ঠিক আছে, তাহলে এটা কিছুই না, এটা খুবই সহজ। এটা আমরা অ্যাডিএইচ মানে অ্যাডিএইচ এর উপর ডিপেন্ড করবে যে আমাদের ইউরিন কি কনসেন্ট্রেটেড হবে নাকি ডাইলেটেড হবে। হ্যাঁ, ডাইলুটেড হবে। অ্যাডিএইচ এর কাজ কি, ওয়াটার ধরে রাখা। হ্যাঁ, তাহলে যদি অ্যাডিএইচ থাকে, হ্যাঁ, সে পানি ধরে রাখবে, তাহলে ইউরিনটা হবে কনসেন্ট্রেটেড। হ্যাঁ, এখন ধরেন অ্যাডিএইচ আছে, হ্যাঁ, বডিতেই তার পানি নেই, তাহলে হবে না। কেন, তাহলে প্রপার সলিউট এবং সলভেন্টের ডেলিভারি থাকতে হবে। এখন ধরেন অ্যাডিএইচও আছে, প্রপার সলিউট এন্ড সলভেন্টও আছে, কিন্তু ডিস্টাল টিউবিউলটা ডিসফাংশনিং, সে ঠিক মতো কাজ করতেছে না, তাহলেও হবে না। তাহলে টিউবিউলকে প্রপার ফাংশনিং থাকতে হবে, প্রপার সলিউট এবং সলভেন্টের ডেলিভারি থাকতে হবে। তাহলে এই দুটো বোথ ডাইলুটেড ইউরিন এবং কনসেন্ট্রেটেড ইউরিনের জন্য ট্রু। প্লাস যদি ডাইলুটেড ইউরিন ফর্মেশন হতে হয়, এই দুটার সাথে অ্যাডিএইচ কে অ্যাবসেন্ট থাকতে হবে।
অ্যাডিএইচ নাই, পানি ধরে রাখতে পারবে না, পানি বের হয়ে যাবে, ডাইলুটেড ইউরিন। আর কনসেন্ট্রেটেড ইউরিনের জন্য অ্যাডিএইচ কে প্রেজেন্ট থাকতে হবে, অ্যাডিএইচ পানি ধরে রাখবে, ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে। হ্যাঁ, সহজ তাই না? এগুলো এখানে আছে, এগুলো আপনারা শীটেও পড়েছেন, জাস্ট এখানে দাগায় রাখেন। শীটের যে সমস্ত জিনিসপত্র ডেভিডসনে আছে সেটা ডেভিডসনেই দাগায় ফেলবেন। হ্যাঁ, তাহলে এবং শীটে কোন জিনিসগুলো ডেভিডসনে নাই সেটা শীটে আলাদা করে দাগাবেন, যাতে পরীক্ষার সময় আপনার এরকম হ্যাপাজার্ড না হয়। হ্যাঁ, আমি এই শীট থেকে এই 5টা টপিকই পড়বো, বাকি সব আমি ডেভিডসনে গুছিয়ে ফেলছি, প্রিপারেশনটা যাতে এরকম হয়ে যায়। এখন দেখেন হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিমিয়া আমরা 4টা স্টার দিয়ে পড়বো। হ্যাঁ, আমরা বলেছিলাম সোডিয়াম থেকে হাইপোন্যাট্রিমিয়া 4টা স্টার দিয়ে পড়বো, সিয়াদ ইনফিনিটি স্টার, হাইপারন্যাট্রিমিয়া সিঙ্গেল একটা স্টার দিয়ে পড়বো। হ্যাঁ, যাতে যদি বাই চান্স চলে আসে আমরা কিছু যাতে আনসার করে আসতে পারে, একদম যাতে একদম ভ্যাকেন্ট যাতে আমরা না হয়ে যায়। হ্যাঁ, হাইপোন্যাট্রিমিয়ার কজ 4টা স্টার দিয়ে দাগাবেন। হ্যাঁ, হাইপোন্যাট্রিমিয়ার মধ্যে এখানে দেখেন কয়েকটা জায়গা আমি একটু স্পেশালি মার্ক করেছি। আমরা একটু আগেই লুপ ডায়োটিক্সের যে সাইড ইফেক্ট সেখানে আমরা পড়েছিলাম কি যে থায়াজাইড এবং ফ্রুসেমাইড। হ্যাঁ, যে ডায়োটিক্সের সাইড ইফেক্টের মধ্যে দুইটাই হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া করে। বাট ধরুন আপনার এসবি আসছে, একটা জানতে চাচ্ছে, অপশনে থায়াজাইডও আছে, লুপও আছে, আপনি দাগাবেন কি থায়াজাইডই সবচেয়ে বেশি হাইপোন্যাট্রিমিয়া করে রেদার দেন ফ্রুসেমাইড। কারণ ফ্রুসেমাইড যে সমস্ত পেশেন্টকে দিচ্ছেন এই সমস্ত পেশেন্টদের কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করে রাখি। হ্যাঁ, ফ্রুসেমাইডের সাথে পেশেন্ট যখন ফ্লুইড রেস্ট্রিকশনও করবে তখন তার উল্টা হাইপারন্যাট্রিমিয়া হবে। ঠিক আছে, তো একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ডায়রিয়া। এই ডায়রিয়াটা আপার জিআই ডায়রিয়াও হতে পারে, লোয়ার জিআই ডায়রিয়াও হতে পারে। যদি কোলোনিক ডায়রিয়া হয়, লোয়ার জিআই ডায়রিয়া হয়, তখন তার উল্টা হবে কি হাইপারন্যাট্রিমিয়া। আর যদি আপার জিআই এর কোনো কারণে ডায়রিয়া হয় তাহলে সেটা হবে হাইপোন্যাট্রিমিয়া। খেয়াল রাখতে হবে যে আমাকে স্টেমে কি ডায়রিয়া দিল না কোলোনিক ডায়রিয়া দিল। হাইপোন্যাট্রিমিয়ার ক্ষেত্রে শুধু ডায়রিয়া দিলে ট্রু, আবার যদি কোলোনিক ডায়রিয়া দেয় ফলস। এমসিকিউর স্টেমগুলো কিভাবে চেঞ্জ হবে, ডায়োটিক থেরাপি ঠিকই লিখবে, উইদিন ব্রেকেটে লিখবে স্পেশালি ফ্রুসেমাইড। হ্যাঁ, সো একটু ঠান্ডা মাথায় আনসার করতে হবে আর কি। হ্যাঁ, ইউভলিউমিকের এই 4টা কারণ ইনফিনিটি স্টার, এটাই প্রায় সময় আসে যে হোয়াট আর দ্য ইউভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া, হোয়াট আর দ্য কজেস অফ ইউভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া। আমরা প্যাশ দিয়ে মনে রাখি, PESH, প্রাইমারি পলিডিপসিয়া, এক্সেসিভ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার, সিয়াদ এবং হাইপোথাইরয়েডিজম। হাইপার ভলিউমিকের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের ভলিউম ওভারলোড হয় যেগুলোতে, হ্যাঁ, যে অর্গান ফেলিউর গুলো। হ্যাঁ, এর মধ্যে সিকেডিতে যখন পেশেন্ট ফ্রি ফ্লুইড খাবে, তার কোনো রেস্ট্রিকশন নাই, সে ইচ্ছে মতো পানি খাচ্ছে, তখন তার হবে হাইপোন্যাট্রিমিয়া। ঠিক আছে, সিকেডির পেশেন্টকে আপনি যখন ফ্লুইড রেস্ট্রিক্ট করে দেবেন, যে আপনি দিনে 1 লিটারের বেশি পানি খাবেন না, তখন তার হবে হাইপারন্যাট্রিমিয়া। সো এইগুলো দাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা পড়বো হচ্ছে সিয়াদ ইনফিনিটি স্টার। সিয়াদ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, ইনভেরিয়েবলি থাকে। হ্যাঁ, তাহলে দেখেন সিয়াদ অনেক জায়গা হয়ে আসে, এন্ডোক্রাইন হয়ে আসে, রেসপিরেটরি হয়ে আসে, আবার এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি নেফ্রোলজি হয়েও আসে। হ্যাঁ, তাহলে কোনো না কোনো জায়গা থেকে স্যার এটা ক্যাচ করবেনই। হ্যাঁ, তাহলে দেখেন এই সিয়াদের হচ্ছে প্রথমে হচ্ছে কারণ। সিয়াদ মানে কি? সিয়াদ মানে হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিএইচ সিক্রেশন। মনে রাখার সুবিধার্থে আমরা মনে রাখবো সিনড্রোম অফ ইনক্রিজ অ্যাডিএইচ সিক্রেশন। তার মানে এখানে কি হচ্ছে, বেশি বেশি অ্যাডিএইচ তৈরি হচ্ছে। হ্যাঁ, কি কি কারণ হতে পারে? মোস্ট কমন কজ হচ্ছে মেলিগনেন্সি। মেলিগনেন্সির প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হিসেবে সিয়াদ হয়। সেটা কোন মেলিগনেন্সিটা? যদি রেসপিরেটরি ক্লাস হয়ে থাকে অলরেডি জানেন যে স্মল সেল লাং কার্সিনোমা। স্মল সেল লাং কার্সিনোমা সিয়াদ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন সিএনএস এর এনি প্যাথোলজি, হোয়াট এভার মে বি দ্য কজ, সিএনএস এ কিছু হলেই সিয়াদ হইতে পারে, কারণ অ্যাডিএইচ আসে হচ্ছে আমার পোস্টেরিয়র পিটুইটারি থেকে। হ্যাঁ, তাহলে এনি প্যাথোলজি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্যান কজ সিয়াদ, যাই দিক না কেন আপনাকে ক্যান কজ। ওকে, এরপর হচ্ছে দেখেন কিছু ড্রাগ, সব ড্রাগ যেটা টার্গেট অর্গান কোনটা বা সাইট অফ অ্যাকশন কোনটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, হ্যাঁ, ওপিয়েট, সাইটোটক্সিক, সবাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। ঠিক আছে, শুধু একটা এক্সেপশন, সেটা হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি দেয়, এসটিএমএস ইয়াদের কজের মধ্যে ফ্রিকুয়েন্টলি দেয়। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আছে কি, আমরা যে যা ইউজ করি তার মধ্যে
সালফোনাইলুরিয়াই হচ্ছে একমাত্র হাইপোগ্লাইসেমিক এজেন্ট, বাকি ম্যাক্সিমামই হচ্ছে ইউগ্লাইসেমিক। ঠিক আছে, তাহলে সালফোনাইল ইউরিয়া অ্যাস দিয়ে মনে রাখবেন, অ্যাস ফর অ্যাস সালফোনাইল ইউরিয়া সিয়াদ করে। এরপর হচ্ছে দেখেন কিছু লাং কন্ডিশন, কমন লাং কন্ডিশন, হ্যাঁ, নিউমোনিয়া, টিবি, অ্যাজমা, সিউপিডি এগুলোতে হতে পারে। অথবা ইডিওপ্যাথিক, আমি অনেক কিছু বের করেছি বাট আমি কারণ খুঁজে পাচ্ছি না, এমন পেশেন্টে কিন্তু পাওয়া যায়, হ্যাঁ, যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সিয়াদের কি ক্লিনিক্যাল কনটেক্সট। ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস করার জন্য আমাদের সিয়াদের মেকানিজম লাগবে। হ্যাঁ, সিয়াদ কি করে, কি করে বললাম, সে বেশি বেশি অ্যাডিএইচ তৈরি করে। হ্যাঁ, যদি বেশি অ্যাডিএইচ তৈরি করে তাহলে বডিতে কি হবে, সে ডিস্টাল টিউবিউলে কাজ করবে, সে বেশি পানি ধরে রাখবে, আমার বডির ভলিউমটা ইনিশিয়ালি বেড়ে যাবে। এই অ্যাক্সেস ভলিউম যখন আলটিমেটলি কোথায় গিয়ে ড্রেন হবে, রাইট এট্রিয়ামে গিয়ে ড্রেন হবে। রাইট এট্রিয়ামটা কি হবে, স্ট্রেসড হয়ে যাবে, তাই না, ওভারলোড হবে, ভলিউম ওভারলোড হবে, তখন সেখান থেকে রিলিজ হবে এএনপি। যখন রাইট এট্রিয়াম স্ট্রেসড হবে, এই স্ট্রেস রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়ে তারা তৈরি করবে এএনপি। এই এএনপি কিডনিতে আসবে, কিডনিতে সে কি করবে, এই যে অ্যাক্সেস ভলিউমটা তৈরি হলো, হ্যাঁ, অ্যাডিএস যে অ্যাক্সেস ভলিউমটাকে ধরে রাখলো, সে অ্যাক্সেস ভলিউমটাকে সে বের করে দিবে। তাহলে বের করে দিলে পেশেন্ট হয়ে যাবে কি ইউ ভলিউমিক। হ্যাঁ, পাশাপাশি কি করবে, সে সোডিয়ামকেও বের করে দিবে, তার নামে আছে নাট্রিউরেটিক পেপটাইড, সোডিয়ামকেও সে বের করে দিবে। তাহলে সোডিয়াম যদি ইউরিনে চলে যায়, ইউরিনের অসমোলারিটিটা বেশি হয়ে যাবে, তাই না, আর ব্লাডে কি তৈরি হবে, হাইপোনাট্রিমিয়া। তাহলে এভাবেই সিয়াদ কি করে, ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া। এখন দেখেন তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। যেহেতু সোডিয়াম বের হয়ে গেছে, সোডিয়াম যদি বের হয়ে যায় বডি থেকে, অসমোলারিটিকে কমতেই হবে। অসমোলারিটির ধারক বাহক হচ্ছে সোডিয়াম, 92% অসমোলারিটি মেনটেন করে কে, এই সোডিয়াম। তাহলে সোডিয়াম যদি বের হয়ে যায়, হ্যাঁ, তাহলে বডিতে অসমোলারিটি কমে যাবে। এই সোডিয়াম বের হয়ে যাওয়ার জন্য সোডিয়াম কনসেন্ট্রেশনও কমে যাবে, লেস দেন 130 থাকবে। বাট ইউরিনের অসমোলারিটি কি কমবে? কমবে না। ইউরিনের সোডিয়াম কি কমবে? কমবে না, কারণ আপনি তো ইউরিনের সোডিয়াম বের করে দিয়েছেন। তাহলে এখানে নট মিনিমালি লো, এটা হচ্ছে একটা কনফিউজিং কথাবার্তা যাতে আমরা কনফিউজড হই। এই নট মিনিমালি লো এর পাশে লিখে রাখেন, আইদার নর্মাল থাকবে অর বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে ইউরিন অসমোলারিটি, ইউরিন সোডিয়াম আইদার নর্মাল অর ইনক্রেস্ট। ঠিক আছে, এটা মনে রাখবেন, এখানে 130, এখানে 100 যোগ 30, 130। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন এখানে আমরা হাইপোনাট্রিমিয়ার অনেকগুলো কারণ খুঁজে পাইছি, তাই না। সিয়াদের মোস্ট কমন কারণ বলছি মেলিগনেন্সি। তাহলে কোনো পেশেন্টকে মেলিগনেন্সি ডিক্লেয়ার করার আগে এই হাইপোনাট্রিমিয়া যে অন্য কোনো কারণে না, এটা আপনাকে এক্সক্লুড করে দিতে হবে। তাহলে সেটার জন্য কি কি আপনি এক্সক্লুড করবেন, পেশেন্টের কোনো ডায়াবেটিক ইউজের হিস্ট্রি থাকতে পারবে না, পেশেন্টের অ্যাড্রেনাল ফাংশন ঠিক থাকতে হবে, পেশেন্টের কোনো ভমিটিং ডায়রিয়ার হিস্ট্রি থাকবে না, পেশেন্টের থাইরয়েড ফাংশন ঠিক থাকবে, পেশেন্টের এই যে দেখেন নেফ্রোটিক সিনড্রোমে হতে পারে, কার্ডিয়াক ফেলিউরে হতে পারে, তাহলে এগুলো তার সব ঠিক থাকতে হবে। হ্যাঁ, তার রেনাল ফাংশন ঠিক থাকবে, তার থাইরয়েড ফাংশন ঠিক থাকবে, তার অ্যাড্রেনাল ফাংশন ঠিক থাকবে, তার অ্যাড্রেনাল মানে আলটিমেটলি পিটুইটারি ফাংশনও তার ঠিক থাকবে। হ্যাঁ, সব আপনার ঠিক থাকতে হবে। তাহলে দেখেন লো নর্মাল অথবা নর্মাল ইউরিয়া, ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড এগুলো সব নর্মাল থাকবে, মানে রেনাল ফাংশন নর্মাল, পেশেন্ট ইউ ভলিউমিক থাকবে। তো আমরা অলরেডি জানি পেশেন্টের নাইদার ডিহাইড্রেশন নর হাইপারটেনশন, কোনোটাই থাকবে না, পেশেন্ট বা ব্লাড প্রেশার নর্মাল। অ্যাড্রেনাল, থাইরয়েড, পিটুইটারি, রেনাল ইনসাফিসিয়েন্সি থাকবে না, রিসেন্ট ইউজ অফ ডায়াবেটিক্স থাকবে না। দিস আর দ্য এক্সক্লুশন অফ আদার কজেস অফ হাইপোনাট্রিমিয়া প্লাস অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল কনটেক্সট। হয় পেশেন্টের কাফ হেমোপটাইসিস, ওয়েট লস বিকজ অফ স্মল সেল লাং কার্সিনোমা, আর পেশেন্ট অ্যান্টিসাইকোটিক খায়, ধরুন লিথিয়াম খাচ্ছে সে, হ্যাঁ, অথবা হচ্ছে পেশেন্ট হচ্ছে সালফোনাইল ইউরিয়া খায়, এরকম একটা ক্লিনিক্যাল কনটেক্সট দিয়ে বলবে বডিতে সোডিয়াম 120, কিন্তু ইউরিনের হচ্ছে যে সোডিয়াম সেটা হচ্ছে আপনার 50। তার মানে ক্লু কিরকম, বডিতে কম, ইউরিনে নর্মাল। নর্মালি ইউজুয়ালি কি হয়, বডিতে কম থাকলে ইউরিনেও কম থাকবে, বডিতে বেশি থাকলে ইউরিনে বেশি থাকবে, এখানে হবে উল্টা, বডিতে কম, ইউরিনে নর্মাল বা বেশি, বোথ অসমোলারিটি এন্ড সোডিয়াম এরকম যদি দেয়, ডায়াগনোসিস একটাই, সেটা হচ্ছে সিয়াদ। ওকে, এখন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স আলাদা করে মুখস্থ করার কিছু নাই। সোডিয়াম আপনি মনে রাখবেন, সোডিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরোলজিক্যাল ফিচার্স। হ্যাঁ, সে সবসময় যেহেতু আমাদের মানে সোডিয়ামের মেইন কাজ হচ্ছে অসমোলারিটি মেনটেন করা। হ্যাঁ, তাহলে অসমোলারিটি যদি এদিক সেদিক হয়, সবচেয়ে ভালনারেবল অর্গান থাকে হচ্ছে আমাদের ব্রেইন। হ্যাঁ, সেজন্য সোডিয়াম either increased or decreased, both present with neurological features. রাইট, আপনার হেডেক, কনফিউশন, ড্রাউজিনেস, কনভালশন, কোমা যে কোনো কিছুই হতে পারে, নশিয়া, ভমিটিং এগুলোর সাথে থাকতে পারে। ওকে,
এখন এখানে দেখেন মাইল্ড, মডারেট, সিভিয়ার করে একটা ক্লাসিফিকেশন করেছে, এটা একটু দেখে রাখতে পারেন। হ্যাঁ, এটা একবার আসছিল, হ্যাঁ, এটা একটু দেখে রাখতে পারেন। 2টা স্টার দিয়ে দাগাবেন। আর এরপর হচ্ছে দেখেন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এই সিয়াদের বক্সটার ঠিক উপরে দেখেন, হ্যাঁ, এটার আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু রেট অফ ডেভেলপমেন্ট। এই যে সোডিয়ামটা কমে গেল, হ্যাঁ, এটা কতক্ষণের মধ্যে কমছে, এটার উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট এবং হচ্ছে ক্রনিক। সিমটম অনসেট থেকে উইদিন 48 আওয়ার্স যদি কারো সোডিয়াম কমে যায়, দিস ইজ অ্যাকিউট হাইপোনাট্রিমিয়া। আর 48 আওয়ার্স পরে যদি কমে, এটাকে আমরা বলি ক্রনিক হাইপোনাট্রিমিয়া। ওকে, তাহলে অ্যাকিউট এবং ক্রনিক হাইপোনাট্রিমিয়া ইম্পর্টেন্ট কেন? ফর ম্যানেজমেন্ট পারপাস। হ্যাঁ, এই ক্লাসিফিকেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, যদি কারো অ্যাকিউট হাইপোনাট্রিমিয়া হয়, ম্যানেজমেন্টে দেখেন, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, ধরেন ওর আজকে ডায়রিয়া শুরু হলো, আপনি 48 ঘন্টার মধ্যে ইলেকট্রোলাইটে দেখলেন সোডিয়াম কমে গেছে, অ্যাকিউট হাইপোনাট্রিমিয়া। আর যদি দেখেন যে না, 48 ঘন্টা পরে গিয়ে কমছে, ক্রনিক হাইপোনাট্রিমিয়া। অ্যাকিউট হাইপোনাট্রিমিয়াতে আমরা অ্যাকিউট ম্যানেজমেন্ট দিব উইথ 3% সোডিয়াম ক্লোরাইড রিপিট কারেকশন। ক্রনিক হাইপোনাট্রিমিয়াতে কি হয়, আমরা বলেছিলাম না যে দ্য ব্রেন ইজ দ্য মোস্ট ভালনারেবল অর্গান। সিমটম অনসেটের 2 দিন পরে গিয়ে তার সোডিয়াম কমবে, তার মানে কি সোডিয়াম আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এখানে ঘটনাটা যেটা ঘটে, বডি থেকে একটু সোডিয়াম লস হয়, ব্রেনের যে সেলগুলো আছে তারা কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সিনথেসিস করে, হ্যাঁ, যাতে এই অসমোটিক যে গ্রেডিয়েন্ট সেটা মেনটেন হয়। একটু লস হয়, ব্রেন একটু সিনথেসিস করে, হ্যাঁ, তাহলে ব্রেনটা অ্যাডাপ্ট হয়ে যায়। ওকে, এটাকে বলে হচ্ছে আমরা ক্রনিক হাইপোনাট্রিমিয়া। এখানে আমরা কিভাবে ম্যানেজ করব? স্লোলি কারেকশন করব। হ্যাঁ, তাকে আমি একটু করে সোডিয়াম দিব, যে ব্রেন যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল গুলো রিলিজ করেছিল সে একটু একটু রিজলভ করা শুরু করবে, আমি একটু দিব, ব্রেন একটু রিজলভ করবে, তাহলে একটা ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমি যদি রিপিট কারেকশন করি এই জায়গায়, তাহলে কি হবে? আপনি হঠাৎ করে অনেকগুলো সোডিয়াম দিয়ে দিয়েছেন, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, অলরেডি ব্রেন ওখানে কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সিনথেসিস করে সে রেখেছে নিজের সার্ভাইভ করার জন্য। হ্যাঁ, আপনি সেখানে কি করেছেন, আরো অনেকগুলো সোডিয়াম দিয়ে দিয়েছেন, তাহলে কি হচ্ছে, আমার যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, ব্রেনের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেটার অসমোলারিটিটা অনেক বেশি বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, সেল থেকে পানি বের হয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে আসবে, তাহলে সেলটা কি হবে, শ্রিঙ্ক করবে। তাহলে সেল যদি শ্রিঙ্ক করে যায়, সেল কার সাথে অ্যাটাচ থাকে? কিছু কিছু সেল মাইলিন শীতের সাথে অ্যাটাচ থাকে, তাই না? তাহলে এই মাইলিন শীত থেকে সে শ্রিঙ্ক করার জন্য ডিটাচড হয়ে যাবে, এটাকে আমরা বলি অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম। আগে বলা হতো পন্টাইন মাইলিনোলাইসিস, এখন বলে অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম, কারণ এটা ব্রেন স্পাইনাল কর্ডের যে কোনো জায়গায় হতে পারে। মোস্ট কমন ইজ দ্য পন্স, বাট যে কোনো জায়গায় এটা হতে পারে। হ্যাঁ, তাহলে সেজন্য আমরা ক্রনিক হাইপোনাট্রিমিয়াতে স্লো কারেকশন করব। ঠিক আছে, এবং যদি রিপিট কারেকশন করি তাহলে কি হতে পারে, অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম হতে পারে। ডায়াগনোসিস করার জন্য কোন টেস্ট করব? আমরা সবাই জানি স্ট্রোকের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই অফ দ্য ব্রেন করব। হ্যাঁ, আর হচ্ছে কিভাবে বুঝবো অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম হয়েছে? ধরেন পন্সের ডিমাইলিনেশন হয়েছে, তাহলে পন্সের লেশন হলে যা যা নিয়ে আসে, পিন পয়েন্ট, পিউপিল, ওগুলো নিয়ে আসবে। হ্যাঁ, স্ট্রোক এগুলো নিয়ে আসবে। যদি সেরেবেলামে হয় তাহলে সেরেবেলার ফিচার্স পাবেন, যদি ফ্রন্টাল লোবে হয় ফ্রন্টাল লোবের ফিচার্স পাবেন। এরকম ফিচার্স মানে জাস্ট স্ট্রোক লাইক ফিচার্স নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে, ডায়াগনোসিস করব আমরা এমআরআই দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস একটু যদি বলে দেই, ধরেন একটা পেশেন্টের সোডিয়াম কম, তার কনভালশন হচ্ছে, তার ক্ষেত্রে আপনি কি ম্যানেজমেন্ট দিবেন? আপনি হয়তো ডিউরেশন ধরেন 3 দিন 5 দিন ডিউরেশন, কনভালশন হচ্ছে এখন, তাকে আপনি কি দিবেন? বা সে কোমাতে চলে গেছে, হ্যাঁ, সে ডিসওরিয়েন্টেড, টাইম প্লেস পারসন, সে চিনতেছে না, কিছুই বুঝতেছে না, তার জিসেস ফল করতেছে, তাকে আপনি কি দিবেন? একটা জিনিস দেখেন, আমরা বলেছিলাম না যে আপনি যখন বডি থেকে একটু সোডিয়াম কমে, ব্রেনও একটু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সিনথেসিস করে ব্যালেন্স করার চেষ্টা করে। যার ব্রেন এই গ্রেডিয়েন্টটা মেনটেন করতে পারবে, তার কি কখনো কনভালশন হওয়ার কথা? হওয়ার কথা না। তাহলে দেখেন, whatever the duration, if the patient has convulsion, if the patient has low GCS, if the patient has coma, irrespective of cause, irrespective of duration, আমরা পেশেন্টকে 3% সোডিয়াম ক্লোরাইড দিব, কারণ এই পেশেন্টের আর হারানোর কিছু নাই। এটা যদি এটা লাস্ট ট্রাই যে আমি বাঁচাতে পারি কিনা। হ্যাঁ, তাহলে এটা একটু খেয়াল রাখবেন। আমি একটু সামারাইজ করে দিচ্ছি ম্যানেজমেন্টটা। উইদিন 48 আওয়ার্সে যদি কারো হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে অ্যাকিউট, মোর দেন 48 আওয়ার্সে যদি ডেভেলপ করে ক্রনিক। অ্যাকিউটে আমরা অ্যাকিউট কারেকশন করব উইথ 3% সোডিয়াম ক্লোরাইড। ক্রনিকে আমরা হচ্ছে স্লো কারেকশন করব উইথ নর্মাল স্যালাইন অথবা ট্যাবলেট সোডিয়াম ক্লোরাইড।
ঠিক আছে। আর কারো যদি মেজর নিউরোলজিক্যাল ফিচার্স লাইক কনভালশন দেন হচ্ছে আপনার লো জিসিএস কোমা থাকে, সেক্ষেত্রেও 3% সোডিয়াম ক্লোরাইড। আর সিয়াদের ম্যানেজমেন্ট কি ফ্লুইড রেস্ট্রিকশন, হ্যাঁ, তাকে আমরা পানিই দিব না, তাহলে এডিএইচআর কাউকে ধরে রাখতে পারবে না, হ্যাঁ, তাহলে মেইন কাজ হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করা। আর এই মেজর নিউরোলজিক্যাল ফিচার্সগুলো থাকলে কজ যাই হোক না কেন 3% সোডিয়াম ক্লোরাইড। আমরা অনেক কমপ্লেক্স একটা জিনিস পড়লাম, এরপর আমরা একটু ফার্দার আগাই। যেখানে মনে হবে যে আমার এটা আরেকবার একটু শোনা দরকার, আপনারা যেহেতু রেকর্ড শুনবেন পজ করে আবার একটু শুনে নেবেন, হ্যাঁ। এবং আমি আশা করছি ক্লাসের বাইরে আর কোনো কিছু আপনাদের পড়া লাগবে না, বা ইনশাআল্লাহ এক্সামেও আসবে না। যেটাই মনে হবে যে আমার একটু কনফিউশন হচ্ছে বা আমার এটা আরেকবার একটু শুনলে ভালো হবে, পজ করে সাথে সাথে শুনে নেবেন, হ্যাঁ। ওকে, আমরা ফার্দার প্রোগ্রেস করে এগুলো আমরা পড়েছি। হাইপারন্যাট্রেমিয়ার মধ্যে, হাইপোন্যাট্রেমিয়ার মধ্যে আরেকটা জিনিস একটু আমরা এখন একটু পড়বো, সেটা হচ্ছে একটা পেশেন্ট যদি হাইপোন্যাট্রেমিয়া নিয়ে আসে আমরা কিভাবে ইভালুয়েট করব, হ্যাঁ। হাইপোন্যাট্রেমিয়াটা হাইপোক্যালেমিয়ার ইভালুয়েশন থেকে লাস্ট সেশনে আসছে, হ্যাঁ। তাহলে দেখেন, হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি একটু আপনাদেরকে যদি ধরাই দিই। কোনো পেশেন্টের যদি সোডিয়াম কমে যায়, সবার আগে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে তার অসমোলারিটির কি অবস্থা। অসমোলারিটি আইদার হতে পারে কমে গেছে, অথবা নর্মাল, অথবা বেশি। যার সোডিয়াম কমবে তার অসমোলারিটিকে কমতেই হবে, হ্যাঁ। যদি না কমে, দিস ইজ নট ট্রু হাইপোন্যাট্রেমিয়া, ঠিক আছে। তাহলে সোডিয়াম কমেছে কিন্তু অসমোলারিটি কমে নাই, আইদার নর্মাল অর বেশি, তাহলে এগুলো কি সিউডো হাইপোন্যাট্রেমিয়া। তাহলে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিউডো হাইপোন্যাট্রেমিয়া, হ্যাঁ। মানে এখানে হচ্ছে ধরুন এত বেশি গ্লুকোজ, এত বেশি লিপিড যে মেশিন সোডিয়ামকে খুঁজে পাচ্ছে না, তাহলে রিডিং আসবে হাইপোন্যাট্রেমিয়া, বাট অ্যাকচুয়ালি পেশেন্টের হাইপোন্যাট্রেমিয়া না। ট্রু হাইপোন্যাট্রেমিয়া কোনটা, যেখানে সোডিয়ামও কম, অসমোলারিটিও কম, হ্যাঁ। আচ্ছা, এখন দেখলাম হচ্ছে ট্রু হাইপোন্যাট্রেমিয়া। এইটা ইভালুয়েট করার জন্য আমরা হাইপোন্যাট্রেমিয়াকে, ট্রু হাইপোন্যাট্রেমিয়াকে আমরা কিভাবে ইভালুয়েট করেছিলাম, হাইপোভলিউমিক, ইউভলিউমিক, হাইপারভলিউমিক। আমরা ভলিউমিক স্ট্যাটাস দেখলাম, যদি হাইপোভলিউমিক হয় ইউরিনের সোডিয়াম দেখবো, হ্যাঁ। ইউরিনের সোডিয়াম যদি হচ্ছে কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কি হবে, ইউরিনে যদি সোডিয়াম কম থাকে তার মানে সোডিয়াম আগেই কোথাও লস হয়ে গেছে, সেটা কি হতে পারে ভমিটিং বা ডায়রিয়ার মাধ্যমে লস হয়ে গেছে, হ্যাঁ। আর যদি সোডিয়াম বেশি থাকে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে হয় পেশেন্ট ডায়াবেটিক্স খায় যার কারণে সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করতে দিচ্ছে না, অথবা পেশেন্টের এডিসন্স ডিজিজ আছে, হ্যাঁ। আর যদি হচ্ছে হাইপার ভলিউমিক হয় সেক্ষেত্রে ইউরিনের সোডিয়াম দেখবো, যদি কম থাকে তাহলে আমি ধরে নিব হচ্ছে অন্য কোথাও সমস্যা, নট ইন কিডনি ঠিক আছে, হ্যাঁ। হার্ট ফেলিউর হতে পারে, সিরোসিস হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু রেনাল ফাংশন ইম্পেয়ার্ড হয় না। আর ইউরিনে যদি সোডিয়াম আপনি বেশি পান তার মানে আপনার ধরে নিতে হবে কিডনি ঠিক নাই, কিডনি সোডিয়াম ধরে রাখতে পারতেছে না, সেজন্য ইউরিনের সোডিয়ামটা বেশি, তার মানে দিস ইজ সিকেডি অর রেনাল ফেলিউর। যদি ইউভলিউমিক হয় সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ইউরিনের অসমোলারিটি। ইউরিনের অসমোলারিটি কি 100-এর বেশি নাকি 100-এর কম। ব্লাডে অসমোলারিটি কম, ইউরিনে অসমোলারিটি যদি বেশি হয় তার মানে এটা কি বলেছিলাম আমরা, ইউভলিউমিক হাইপোন্যাট্রেমিয়া, হ্যাঁ। তাহলে সেটা হতে পারে সিয়াদ, হতে পারে হাইপোথাইরয়েডিজম। সিয়াদের ক্ষেত্রে ইউজুয়ালি অসমোলারিটিটা 500-এর বেশি থাকে, এটা কোনো ক্লিন কাট ভ্যালু না, বাট ইউজুয়ালি, হ্যাঁ। আর হাইপোথাইরয়েডে 100 থেকে 500-এর মধ্যে থাকে, হ্যাঁ। আর তাছাড়াও তো আমরা সিয়াদ হাইপোথাইরয়েড অনেকভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। সিয়াদের অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার্স কজ আমরা পড়েছি, হাইপোথাইরয়েডের একটা স্পেকট্রাম অফ ক্লিনিক্যাল ফিচার্স আছে, সেগুলোতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন, হ্যাঁ। আর যদি হচ্ছে ইউরিনের অসমোলারিটি কম থাকে তার মানে হচ্ছে কি পেশেন্ট বেশি পানি খাচ্ছে, সেজন্য বেশি পানি মানে বেশি পানি ইউরিনে যাচ্ছে, হ্যাঁ। সেটার জন্য কজ কি হতে পারে, প্রাইমারি পলিডিপসিয়া, হ্যাঁ। আপনাকে এরকম করে প্রশ্ন দিবে, একটা পেশেন্টের সোডিয়াম 120, তার অসমোলারিটি 270, পেশেন্টের হচ্ছে ইডিমা নাই, ব্লাড প্রেশার নর্মাল, তার মানে আপনি বুঝে গেছেন এটা ইউভলিউমিক। তারপর বলবে হচ্ছে যে কি ইউরিনের অসমোলারিটি 600-700, ডায়াগনোসিস কি হতে পারে, সিয়াদ। বুঝতে পেরেছেন, এরকম ফ্লোচার্ট দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখবেন। ওকে, এটাই আমরা পড়েছি, সহজভাবে পড়েছি, হ্যাঁ। এটা একটু কমপ্লেক্স এবং একটা জায়গায় একটু ভুলও আছে, সেজন্য এটা আমি আর পড়াইলাম না, যেটা বলেছি ওটা পড়লে আপনাদের জন্য এনাফ। হাইপারন্যাট্রেমিয়ার কারণ সিঙ্গেল একটা স্টার দিয়ে পড়বেন। এখানে দেখেন যে জিনিসগুলো বলেছিলাম, ডায়ারেটিক থেরাপি, দেখেন লুপ ডায়ারেটিক ডিউরিং ওয়াটার রেস্ট্রিকশন, হ্যাঁ। এই যে ডায়রিয়া, এখানে কোলোনিক ডায়রিয়া,
এখানে দেখেন সিকেডি ডিউরিং ওয়াটার রেস্ট্রিকশন, হ্যাঁ এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। হ্যাঁ, ম্যানেজমেন্ট কখনো পরীক্ষায় আসে নাই, তারপরও জেনে রাখতে পারেন। এখানে আমরা হাফ স্ট্রেংথ স্যালাইন মানে 0.45% স্যালাইন অথবা ডিএ দিতে পারি। হ্যাঁ, জাস্ট এইটুকু জেনে রাখবেন আর কি। হ্যাঁ, এখন আমরা পড়বো হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলেছি না যে কোনো এন্ট্রান্স এক্সাম পটাশিয়াম ছাড়া হয় না, লাগবে না। প্রথমে দেখেন কজেস অফ হাইপোক্যালেমিয়া, ইনফিনিটি স্টার, পরীক্ষায় প্রশ্ন থাকবে। এর মধ্যে রিডিস্ট্রিবিউশন ইনটু সেল, কোন কোন কন্ডিশনে পটাশিয়াম সেলের মধ্যে ঢুকে যায় আলাদা করে জানতে চাই, ইনফিনিটি স্টার। হ্যাঁ, এই যে আলকালোসিস, ইনসুলিন, বিটা অ্যাগোনিস্ট, ক্যাটেকোলামিন, হ্যাঁ হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, এটা ফ্যামিলিয়াল হতে পারে। হ্যাঁ, এই কন্ডিশনগুলোতে পটাশিয়াম সেলের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এরপর হচ্ছে কি কি কারণে ইউরিনারি এক্সক্রিশন বেড়ে যায়। হ্যাঁ, এর মধ্যে যতগুলো কারণ দেখতে পাচ্ছেন এখানে দেখেন, হাইপোক্যালেমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ alkalosis almost always, but there are few exceptions where hypokalemia is associated with metabolic acidosis. হ্যাঁ, তার মানে কি বললাম, hypokalemia is invariably associated with metabolic alkalosis except, সেই except গুলো কি কি দেখেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস, নামে আছে দেখেন অ্যাসিডোসিস। ওকে, 2 নাম্বার হচ্ছে যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর গুলো, এসিটাজোলামাইড, এটা যে আপনি জানেন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কোন জায়গায় কাজ করে, কিভাবে সে কাজ করতেছে, তাহলে এটা যে অ্যাসিডোসিস করতেছে এটা আপনি জানেন। 3 নাম্বার হচ্ছে আমাদের লোয়ার জিআই ট্র্যাক্টের কজ। লোয়ার জিআই ট্র্যাক্টের সিক্রেশনটা কেমন, বাইকার্বনেট রিচ, তাই না? আমাদের সিক্রেটিন একটা হরমোন আছে, সে হচ্ছে প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে এসে ড্রেন হয়। হ্যাঁ, সেজন্য আমাদের লোয়ার জিআই ট্র্যাক্টের যে সিক্রেশন সেটা অ্যালকালাইন, বাইকার্বনেট রিচ থাকে। সেজন্য লোয়ার জিআই ট্র্যাক্ট থেকে যখন কোনো কিছু লস হবে, কোনো ফ্লুইডের লস হবে, তাহলে কোন ধরনের ফ্লুইডের লস হবে, বাইকার্বনেট রিচ ফ্লুইডের লস হবে। তাহলে বডিতে আপার হ্যান্ড কে নিবে, অ্যাসিড। তাহলে এই 3টা কন্ডিশন হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এভাবেই জানতে চাইবে, হোয়াট আর দ্য কজেস অফ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, হোয়াট আর দ্য কজেস অফ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, এর মধ্যে 3টা সিনড্রোম আছে, জেনেটিক সিনড্রোম, লিডল সিনড্রোম, বাটার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, 3টাই হাইপোক্যালেমিয়া করে। এটা আমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষায় জানতে চাই। একটু আমি বক্স করে দিয়েছি, এই বক্সটা একটু হচ্ছে খেয়াল রাখলে আপনাদের আর ভুল হবে না। হ্যাঁ, এগুলি প্রায় সময় দেখা যায় ভুল হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের 3টা জেনেটিক রেনাল টিউবিউলার ডিজিজ, লিডল সিনড্রোম, বাটার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম। হ্যাঁ, আমরা এগুলোকে একসাথে কম্পাইল করে পার্থক্যের মতো করে পড়বো, যাতে আমাদের মানে যখন আমাদের এসবিএ বা এমসিকিউ আসবে তখন যাতে আমরা ভুল না করি। হ্যাঁ, প্রথমে দেখেন লিডল সিনড্রোম, এটার টাইপ হচ্ছে এটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, তার মানে এখানে আমরা ডমিনেন্ট প্যাটার্ন অফ ইনহেরিটেন্স পাবো। বেসিক প্যাথোফিজিওলজি আমরা অলরেডি জানি, এখানে যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটা আছে লেট ডিস্টাল কনভোলেটেড টিউবিউলে, সেটার হাইপার ফাংশনিং হবে, সে বেশি বেশি কাজ করবে। হ্যাঁ, বেশি বেশি কাজ করলে কি হবে, বেশি বেশি সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। তাহলে পেশেন্টের বেশি বেশি সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন হলে ব্লাড প্রেশার বেশি থাকবে, পেশেন্ট হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করবে। হ্যাঁ, ইনভেস্টিগেশন আমরা কি পাবো, যেহেতু বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, বিনিময়ে পটাশিয়াম বের হয়ে যাবে, হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে, সেজন্য হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। যেহেতু এমনিতে তার সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন বেশি হচ্ছে, তাহলে রেনিন লেভেল কমে যাবে, এমনিতেই বেশি, তাহলে রেনিনের দরকার নাই। রেনিন কম হলে আলটিমেটলি অ্যালডোস্টেরনও কম হবে। হ্যাঁ, এইটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আরেকটা ডিজিজ আছে লিডল সিনড্রোম, দেখেন ইয়াং এজে হয়, হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে। এরকম ইয়াং এজ হাইপারটেনশন নিয়ে আরেকটা ডিজিজ প্রেজেন্ট করে, সেটা হচ্ছে কোন সিনড্রোম। কোন সিনড্রোমে কি হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি অ্যালডোস্টেরন তৈরি হয়, তাহলে অ্যালডোস্টেরনটা বেশি থাকবে, সে নেগেটিভ ফিডব্যাক দিয়ে রেনিনকে কমিয়ে দিবে, রেনিন অ্যালডোস্টেরন রেশিওটা বেড়ে যাবে। আর লিডলে কি হচ্ছে, দুইটাই কম, রেনিনও কম অ্যালডোস্টেরনও কম, তাহলে রেশিওটাও কম থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এরপর দেখেন বাটার সিনড্রোম, এটা অটোজোমাল রিসেসিভ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, তার মানে এখানে স্কিপ জেনারেশন থাকবে, ক্যারিয়ার স্টেট থাকবে, যেহেতু রিসেসিভ। এখানে কি হয়, আমাদের থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ ফ্যানলি, যেটা একটা ট্রান্সপোর্টার আছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। হ্যাঁ, এই চ্যানেলের মিউটেশনের জন্য এই চ্যানেলটা প্রপারলি কাজ করতে পারে না, প্রপারলি কাজ করতে না পারলে এই জায়গা থেকে 25% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়ার কথা, এই সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হবে না। আর যদি না হয় তাহলে ব্লাড প্রেশার কি হবে, নর্মাল থাকবে অথবা
কম থাকবে, কখনোই বেশি থাকবে না। হ্যাঁ, সোডিয়াম সাথে এখানে কি হবে, যদি ওই চ্যানেল ব্লক থাকে পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, হাইপোক্যালেমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেটাবলিক অ্যালকালোসিস। সাথে এখানে কি হবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরাও তো হচ্ছে আর রিঅ্যাবজর্পশন হবে না, এরাও হচ্ছে বের হয়ে চলে যাবে, হাইপোক্যালসেমিয়া হাইপোম্যাগনেসিয়ামিয়া হবে। হ্যাঁ, তাহলে দেখেন এই ফাইন্ডিংস গুলো আমরা পাচ্ছি বাটার সিনড্রোমে। জিটেলম্যান সিনড্রোম দেখেন এটাও অটোজোমাল রিসেসিভ, এখানে হচ্ছে আমাদের আর্লি ডিস্টাল কনভোলেটেড টিউবিউল, যেটার নাম হচ্ছে এখানে যে ট্রান্সপোর্টারটা থাকে যেটার নাম সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট, সেটা মিউটেশন হয়ে যাবে, কাজ করবে না। কাজ না করলে এই জায়গা দিয়ে 7% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়ার কথা হবে না, না হলে ব্লাড প্রেশার কমে যেতে পারে অথবা হচ্ছে নর্মাল থাকবে। হ্যাঁ, যদি বডি কম্পেনসেট করতে পারে নর্মাল থাকতে পারে। ঠিক আছে, সাথে কি পাবো, এই চ্যানেলটা ব্লক হয়ে গেলে হ্যাঁ কি হবে, হাইপোক্যালেমিয়া মেটাবলিক অ্যালকালোসিস। এই দুইটা দেখেন সবার জন্য কমন, হাইপোক্যালেমিয়া মেটাবলিক অ্যালকালোসিস। সাথে কি হবে, হাইপোম্যাগনেসিয়ামিয়া হাইপারক্যালসিমিয়া। মানে হচ্ছে কি, ফুসেমাইড যেভাবে তার সাইড ইফেক্ট গুলো করতেছে ওগুলোই হচ্ছে বাটার সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স। থায়াজাইড যেভাবে সাইড ইফেক্ট গুলো করতেছে সেটা হচ্ছে জিটেলম্যানের ফিচার্স। হ্যাঁ, থায়াজাইড যে চ্যানেলকে ব্লক করে সেই চ্যানেল যদি জেনেটিক্যালি ব্লক হয় দিস ইজ জিটেলম্যান, বাট ফ্রুসেমার যে চ্যানেলকে ব্লক করে সেটা যদি জেনেটিক্যালি ব্লক হয় এটা হচ্ছে বাটার সিনড্রোম। হ্যাঁ, এখন এখানে দেখেন পার্থক্য কিভাবে করব। একটা পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার রিকারেন্ট হাইপোক্যালেমিয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস হতে পারে, তার উইকনেস লিম্ব উইকনেস নিয়ে পেশেন্ট আসতে পারে, রিকারেন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। এই তিনটার যে কোনোটাই হতে পারে। প্রথমে দেখবো ব্লাড প্রেশার বেশি না কম, বেশি, এদিকে আর যাওয়ার দরকার নেই, দিস ইজ লিডল। কারণ ব্লাড প্রেশার নর্মাল, বাটারও হতে পারে জিটেলম্যানও হতে পারে। দেখবো হচ্ছে কি আমরা ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি ব্লাডে কম থাকে, হাইপোক্যালসেমিয়া যদি থাকে অথবা হাইপার ক্যালসি ইউরিনে ক্যালসিয়াম চলে গেছে ব্লাডে ক্যালসিয়াম নাই, এরকম যদি হয় বাটার সিনড্রোম। আর যদি ব্লাডে ক্যালসিয়াম বেশি ইউরিনে ক্যালসিয়াম কম এরকম থাকে জিটেলম্যান সিনড্রোম। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে হলমার্ক, কিন্তু জিটেলম্যানের হলমার্ক এখানে এম আছে, মনে রাখবেন হাইপোম্যাগনেসিয়ামিয়া ইজ দ্য হলমার্ক অফ জিটেলম্যান, বাট ম্যাগনেসিয়াম দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। ঠিক আছে, তাহলে এরপর দেখেন আর কিভাবে পার্থক্য করতে পারি। আপনাকে ধরেন ক্যালসিয়াম দেয় না, আমরা এইজ দেখবো। হ্যাঁ, কোনটা কোন এজে প্রেজেন্ট করে। বাটার সিনড্রোম দেখেন অনেক আর্লি এজে প্রেজেন্ট করবে, 2 বছর 4 বছর 5 বছর এরকম বয়স দিবে। কেন, দেখেন বাটার সিনড্রোমে যে জায়গায় ডিফেক্ট সেই জায়গা থেকে 25% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়ার কথা, তাহলে 25% সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না হয় কোনো বাচ্চা কি সেটা টলারেট করতে পারবে না, সে দেখবেন খুব আর্লি সাইন সিমটম এক্সপ্রেস করবে। হ্যাঁ, আর যে জায়গা থেকে মাত্র 7% রিঅ্যাবজর্পশন হচ্ছে সেটা বডি বিভিন্নভাবে কম্পেনসেট করার চেষ্টা করবে এবং সেটা একটু টিনেজ বা অ্যাডোলেসেন্টে গিয়ে সাইন সিমটম এক্সপ্রেস করবে। হ্যাঁ, তাহলে যদি অ্যাডোলেসেন্ট, টিনেজ বা ইয়াং এজ দেয় জিটেলম্যান সিনড্রোম, আর যদি আর্লি এজ বলে তাহলে হচ্ছে বাটার সিনড্রোম। হ্যাঁ, তাহলে এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমে দেখবো ব্লাড প্রেশার, এরপর দেখবো হচ্ছে আমাদের ক্যালসিয়াম, এরপর দেখবো হচ্ছে এজ। এই তিনটাই হচ্ছে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। হ্যাঁ, সিনারিও হিসেবে দিবে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, রিকারেন্ট লেগ ক্র্যাম্পস বা লেগ উইকনেস হাই, এখন পেশেন্ট আসছে ব্লাড প্রেশার 110/60 মিলিমিটার অফ মার্কারি, ক্যালসিয়াম হচ্ছে 3, হাইপার ক্যালসিমিয়া, তাহলে আপনি বুঝে গেছেন এটা হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। হ্যাঁ, এভাবে পরীক্ষায় প্রশ্ন দিবে। আমরা আবার একটু ডেভিডসনে ফেরত আসি, এটা তো বললামই এটা ইনফিনিটি স্টার, কি যেভাবে পড়তে বলেছি এভাবেই পড়বেন। ক্লিনিক্যাল ফিচার্স মনে রাখবেন, পটাশিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাসেল, সেটা হতে পারে কার্ডিয়াক মাসেল, সেটা হতে পারে স্মুথ মাসেল, সেটা হতে পারে স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেলের জন্য ল্যাক্রামস হবে, কার্ডিয়াক মাসেলের জন্য এরিথমিয়া অ্যারেস্ট হবে, স্মুথ মাসেলের জন্য কি হবে, প্যারালাইসিস হবে, প্যারালাইটিক আইলিয়াস, হ্যাঁ, কনস্টিপেশন এগুলো হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টের মধ্যে কয়েকটা লাইন একটু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে সোডিয়াম আমরা কারেকশন করেছিলাম, ডোজটা সম্পর্কে তখন বলা হয়নি, এটা হচ্ছে 24 ঘন্টায় 10-এর বেশি কারেকশন করা যায় না। হ্যাঁ, ক্রনিক হাইপোন্যাট্রিমিয়া যেটা, হ্যাঁ, যদি কারো 120 হয় প্রথম 24 ঘন্টা আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ 130, এর চেয়ে বেশি আমরা অ্যাকসেপ্ট করবো না, যে স্লোলি কারেকশনের লেভেলটা। হ্যাঁ, এখানে হচ্ছে প্রতি ঘন্টায় 10 মিলিমোল। হ্যাঁ, এবং এখানে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ডিয়াক মনিটরিং লাগে। হ্যাঁ, সো হাইপোক্যালেমিয়া ইজ বেটার ম্যানেজড ইন সিসিও। ওকে, কার্ডিয়াক মনিটরিং এর মাধ্যমে আমরা করব।
হাইপার ক্যালেমিয়া হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। হ্যাঁ, এই যে কারণগুলো, হ্যাঁ, ইনফিনিটি স্টার এর মধ্যে রিডিস্ট্রিবিউশন ফ্রম দ্য সেল আলাদা করে জানতে চাই। এরপর হচ্ছে ড্রাগ কজিং হাইপার ক্যালেমিয়া। দেখেন, আপনি কারো যে কোনো ক্রনিক ডিজিজ থাকে, আপনি যদি প্রেসক্রিপশন নেন এনি পেশেন্টের র্যান্ডম, হ্যাঁ, আপনি কোনো না কোনো মেডিকেশন এখানে যেগুলো আছে কোনো না কোনোটা পাবেন, সেজন্য ড্রাগ কজিং হাইপার ক্যালেমিয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনফিনিটি স্টার। হ্যাঁ, ট্রিটমেন্ট অফ সিভিয়ার হাইপার ক্যালেমিয়া, এটা পরীক্ষায় আসে, এটা মনে হয় আপনারা পড়েছেন অলরেডি, তারপর আমি একটু বলে দেই। আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্ট আমাদের পার্ট 1 এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। কোনটা ইম্পর্টেন্ট? অ্যাকিউট ইমার্জেন্সি। ধরেন আপনি পাস করবেন পার্ট 1, আপনি পরের দিনই ট্রেনিং এ জয়েন করবেন, তাই না? তাহলে আপনি যদি ট্রেনিং এ জয়েন করেন, তাহলে প্রথম দিনে আপনার একটা অ্যাডমিশন থাকতে পারে, প্রথম দিনে একটা ডায়াবেটিক কিটোএসিডোসিসের পেশেন্ট আপনার কাছে আসতে পারে। স্যাররা কি জানতে চায় আপনার কাছ থেকে? আপনি পেশেন্টটা দেখে বুঝতে পারছেন কিনা দিস ইজ ডায়াবেটিক কিটোএসিডোসিস, আমাকে এখন নর্মাল স্যালাইন দিতে হবে পেশেন্টকে আগে, এইটুকুই আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আপনি ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ইন্ডাকশন কেমনে করবেন, মেনটেন্যান্স কেমনে করবেন, এগুলো আপনার কাছে জানতে চাইবে না। ঠিক আছে, বড় জোর জানতে চাইতে পারে প্রেগনেন্সিতে কোনটা সেফ, এতটুকুই, আর কোনো কিছু জানতে চাইবে না। সো ম্যানেজমেন্ট হচ্ছে কতটুকু আপনি পড়বেন, অ্যাকিউট ইমার্জেন্সির ফার্স্ট লাইন ম্যানেজমেন্টগুলো। হ্যাঁ, ফার্মাকোলজির মধ্যে এটুকুই লাগে, আর কয়েকটা একটু ডিটেলস লাগে, যেমন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অ্যান্টি টিবি এবং হচ্ছে অ্যান্টি থাইরয়েড। হ্যাঁ, এই 3টা ড্রাগের একটু ডিটেলস সাইড ইফেক্ট সহ লাগে। হ্যাঁ, কারণ এগুলো যেহেতু আমাদের দেশে অনেক বেশি কমন, স্যারদের তো টিবি ডায়াবেটিস এগুলো খুবই খুবই পছন্দের। হ্যাঁ, এগুলো একটু লাগবে। হ্যাঁ, আদারওয়াইজ ফার্মাকোলজি এটুকুই, অ্যাকিউট ইমার্জেন্সির ম্যানেজমেন্ট, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি থাইরয়েড, অ্যান্টি টিবি, এগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যায়। হ্যাঁ, এর চেয়ে বেশি লাগে না, অ্যাটলিস্ট পাস করার জন্য লাগে না। আচ্ছা, পেশেন্ট যদি হাইপার ক্যালেমিয়া নিয়ে আসে, আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রটোকল, এটা আমরা সবাই জানি, এটা আমরা একদম অনেক আগে থেকে পড়ে আসি। হ্যাঁ, এর মধ্যে দেখেন আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই, কেন দেই? এটা কি পটাশিয়াম কমায়? পটাশিয়াম কমায় না, এটা কি করে? কমপ্লিকেশনটা প্রিভেন্ট করে। হ্যাঁ, যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এই অ্যারেস্ট না হওয়ার জন্য সে কি করে সেলগুলোকে স্ট্যাবিলাইজ করে, যাতে তারা ওভার এক্সাইটেড হয়ে না যায়। হ্যাঁ, অ্যারেস্ট যাতে তৈরি না হয়। হ্যাঁ, তারপরে এটা আমরা দিচ্ছি কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য। ক্যালসিয়াম গ্লুকোনেটের সাইড ইফেক্ট কি কেউ জানেন? ক্যালসিয়াম গ্লুকোনেট ইটসেলফ ক্যান কজ কার্ডিয়াক অ্যারেস্ট। দেখেন, আমি অ্যারেস্ট প্রিভেন্ট করার জন্য দিচ্ছি, সে আবার নিজে অ্যারেস্ট করতে পারে। সো তাহলে কি আমি মানে ক্যালসিয়াম গ্লুকোনেটকে আমি অলওয়েজ দিব না, তার দেওয়ার কিছু ইন্ডিকেশন আছে। হ্যাঁ, এই ইন্ডিকেশনগুলো ফুলফিল করলে আমরা দিব, আদারওয়াইজ দিব না। হ্যাঁ, পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকানোর জন্য আমরা এই জিনিসগুলো করতে পারি, বের করে দেওয়ার জন্য এটা করতে পারি। প্রশ্ন কিভাবে আসতে পারে যে দ্য বেস্ট ওয়ে টু রিডিউস পটাশিয়াম, দিস ইজ ইনসুলিন। ইনসুলিন এবং গ্লুকোজ দিবেন, পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকিয়ে দিবেন, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ইনসুলিন। হ্যাঁ, এগুলো করছেন, কাজ হয় নাই, পরবর্তীতে কি দিবেন? যদি অ্যাসিডোসিস থাকে সোডি বাইকার্ব দিবেন, তাও হচ্ছে না, কি দিবেন? ডায়াবেটিক্স দিবেন, তাও হচ্ছে না, আয়ন এক্সচেঞ্জ রেজিন দিবেন, তাও হচ্ছে না, লাস্ট অপশন হচ্ছে ডায়ালাইসিস। হ্যাঁ, এখন এটা হচ্ছে ইন জেনারেল হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন ধরেন একটা পেশেন্ট যার সিকিডি আছে, যার জিএফআর 10, তার পটাশিয়াম বেশি। হ্যাঁ, তার ক্ষেত্রে কি আপনি এত কিছুর জন্য ওয়েট করতে পারবেন? তাকে সরাসরি আমরা ডায়ালাইসিসে চলে যাবে। এন্ড স্টেজ রেনাল ডিজিজে হাইপার ক্যালেমিয়া ইজ এ ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। ঠিক আছে, আর যদি একেআই হয় বা আদার কজ অফ হাইপার ক্যালেমিয়া হয়, সেক্ষেত্রে আমি প্রথমে স্টেপ বাই স্টেপ নামবো, কোনোভাবে যদি না হয় তারপর আমি ডায়ালাইসিসে যাব। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন কখন আমি ক্যালসিয়াম গ্লুকোনেট দিব? কয়েকটা ইন্ডিকেশন। প্রথমত হচ্ছে সিমটোমেটিক পেশেন্ট, আইদার তার চেস্ট পেন আছে, অথবা আপনি পালসে এরিথমিয়া পেয়ে গেছেন, পেশেন্টের মাসেল ক্র্যাম্প হচ্ছে। হ্যাঁ, পেশেন্ট উইকনেস ড্রাউজিনেস কমপ্লেন করছে। হ্যাঁ, সিমটোমেটিক পেশেন্ট, সিমটম থাকলে যার অলরেডি ল্যাক্রেমস হচ্ছে, যার অলরেডি স্কেলেটাল মাসেল ইনভলভ, আপনি ধরে নিতে পারেন কিছুক্ষণের মধ্যে তার কার্ডিয়াক মাসেল ইনভলভ হবে, তাকে আপনি ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিবেন। 2 হচ্ছে ইসিজি চেঞ্জ, আমি একটু পরে লিখে দিব হাইপার ক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ। যদি ইসিজি চেঞ্জ থাকে তার মানে কি অলরেডি কার্ডিয়াক মাসেল ইনভলভ, ইউ হ্যাভ টু গিভ ক্যালসিয়াম গ্লুকোনেট। 3 হচ্ছে যদি পটাশিয়াম 6.5 এর বেশি থাকে, 6.5 এর বেশি থাকলে তখন আমাদের ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, কারণ এই রেঞ্জে চলে গেলে কার্ডিয়াক মাসেলকে ইনভলভ করার পসিবিলিটি বেশি থাকে। তাহলে দেখেন 3.5 থেকে 5 পর্যন্ত আমরা নর্মাল, 5 থেকে 6.5 এই জায়গাটা যদি পেশেন্টের সিমটমস না থাকে, পেশেন্টের যদি ইসিজি চেঞ্জ না থাকে, আমরা কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট দিব না। তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট ইন্ডিকেশন কি? সিমটোম্যাটিক পেশেন্ট,
ইসিজি চেঞ্জেস অ্যান্ড পটাশিয়াম মোর দেন 6.5, এই তিনটা থাকলে আমরা সবার আগে ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। এই তিনটা না থাকলে আমরা কি করব, ইনসুলিন দিব, গ্লুকোজ দিব, সোডিবাইকার্ব দিব, ফ্লুসেমাইড দিব, রেজিন দিব, আর না হলে ডায়ালাইসিস করব। ঠিক আছে, ওকে। তাহলে ম্যানেজমেন্টটা ইনফিনিটি স্টার, হ্যাঁ অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কয়েকটা জিনিস একটু পড়বো। সেটা হচ্ছে একটা পেশেন্ট যদি হাইপোক্যালেমিয়া নিয়ে আসে, কিভাবে আমরা ইভালুয়েট করবো, এটা অলরেডি পরীক্ষায় আসছে। হ্যাঁ, পটাশিয়াম যদি কম হয় আমরা প্রথমে ইউরিনে পটাশিয়ামটা দেখবো। ইউরিনেও যদি পটাশিয়াম কম থাকে তার মানে হচ্ছে কি পটাশিয়াম আগেই লস হয়ে গেছে। হ্যাঁ, এবং যেটুকু পটাশিয়াম আছে সেটা কিডনি ধরে রাখছে দেখে ইউরিনে কম, তাহলে কি হতে পারে, জিআই লস, ডায়রিয়া ভমিটিং এর মাধ্যমে লস হয়ে গেছে। আর ইউরিনে যদি বেশি থাকে, হ্যাঁ, তার মানে আদার দেন জিআই। এরপর আমরা ব্লাড প্রেশার দিব, ব্লাড প্রেশার বেশি নাকি ব্লাড প্রেশার কম বা নর্মাল। ব্লাড প্রেশার বেশি যদি হয় তাহলে আমার ডায়াগনোসিস চারটা সিসিএল রাস, কুশিং, ক্রোনস, লিডল, রেনাল আর্টারি স্টেনোসিস। যে সিসিএল রাস, হ্যাঁ, এর মধ্যে কুশিং, ক্রোনস, লিডলসে হচ্ছে রেনিন কম থাকবে এবং হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিসে রেনিন বেশি থাকবে। হ্যাঁ, এগুলো আরো ডিফারেন্ট ক্লিনিক্যাল ফিচার্স আছে। কুশিং এ কুশিংয়েড ফিচার্স পাবেন, কোনসে হচ্ছে আপনার ইয়াং এজ হাইপারটেনশন, ল্যাক্রামস নিয়ে আসবে। হ্যাঁ, লিডল সিনড্রোমে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে। রেনাল আর্টারি স্টেনোসিস আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, এখানে একটা সাডেন সিভিয়ার হাইপারটেনশন নিয়ে পেশেন্ট আসে। হ্যাঁ, তাহলে এটা। হ্যাঁ, আর যদি বিপি কম থাকে আমি অ্যাসিড বেস স্ট্যাটাস দেখার জন্য বাইকার্বনেট দেখবো। বাইকার্বনেট যদি বেশি হয় তার মানে এটা অ্যালকালোসিস। অ্যালকালোসিস হচ্ছে বিজিডি, বাটার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, ডায়াবেটিক্স। আর যদি বাইকার্বনেট কম থাকে তার মানে এসিডোসিস, তার মানে কি রেনাল টিউবুলার এসিডোসিস 1 অথবা 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা হাইপোক্যালেমিয়া ইভালুয়েট করতে পারি। সিনারিও দিল পটাশিয়াম ধরেন দিল 3 বা 2.5 বা 2.8, ইউরিনের পটাশিয়াম দিল ধরেন 40, তাহলে আপনি শুরুতে এদিকে চলে আসবেন। ব্লাড প্রেশার বললো আপনাকে ধরেন 150/100, হাইপারটেনশন, হ্যাঁ, সাথে বললো রেনিন বেশি, রেনাল আর্টারি স্টেনোসিস ইজ দ্য ডায়াগনোসিস। ঠিক আছে, এভাবে পরীক্ষায় প্রশ্ন দেয়। হ্যাঁ, তাহলে দেখেন নট নেসেসারি যে এটা বায়োকেমিস্ট্রি হয়ে আসতে পারে, এটা কুশিং হয়ে আসতে পারে, এটা কোনস হয়ে আসতে পারে, এটা লিডল সিনড্রোম হয়ে আসতে পারে, রেনাল আর্টারি স্টেনোসিস হয়ে আসতে পারে, বাটার জিটেলমেন্ট হয়ে আসতে পারে, রেনাল টিউবুলার এসিডোসিস হয়ে আসতে পারে। হ্যাঁ, তাহলে এই এক ইভালুয়েশন দিয়ে আপনি সবগুলো আনসার করতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন একটা জিনিস আমরা একটু লিখে দিব, সেটা হচ্ছে হাইপো এবং হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, ইসিজি চেঞ্জ হিসেবেও আসতে পারে অথবা হচ্ছে আপনাকে সিনারিওর ক্লু হিসেবেও দিতে পারে। হ্যাঁ, দুইটা আমরা একসাথে পড়বো যাতে আমাদের মনে থাকে। এখানে দেখেন পিটা আয়দার নর্মাল থাকবে অথবা হচ্ছে পি এর হাইট বেড়ে যাবে। হাইপার ক্যালেমিয়াতে আয়দার নর্মাল থাকবে অথবা কমে যাবে। এখানে হচ্ছে কিউটি প্রলং থাকে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কিউআরএসটা ওয়াইড থাকতে পারে। এটা সবচেয়ে সিভিয়ার হচ্ছে এটা কি ওয়াইড অথবা হচ্ছে বিজারি থাকতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে টি, এখানে থাকবে টিটা ইনভার্টেড, এরকম ইনভার্টেড টি থাকবে। হ্যাঁ, এখানে টিটা থাকবে টল, টেন্টেড অথবা হচ্ছে পিকড। পিয়ার ইন্টারভাল, এখানে থাকবে হচ্ছে প্রলং। এখানে কেমন থাকবে, এখানেও প্রলং থাকবে। অ্যাস্টে সেগমেন্ট, এখানে থাকবে হচ্ছে ডিপ্রেশন, এখানেও থাকবে ডিপ্রেশন।
এখানে এক্সট্রা কি থাকতে পারে, এলিভেশনও থাকতে পারে। এক্সট্রা ওয়েভ এখানে পাবো হচ্ছে আমরা ইউ ওয়েভ, হ্যাঁ, আর এখানে পাবো হচ্ছে আমরা সাইন ওয়েভ। আচ্ছা, এখান থেকে ইসিজি চেঞ্জ হিসেবে প্রশ্ন আসতে পারে। লাস্ট যে প্রশ্নটা আসছে যে ইনিশিয়াল ইসিজি চেঞ্জ কোনটা, ইটস নট অ্যাবাউট ইলেকট্রোলাইট। ম্যাক্সিমাম কেসে, হ্যাঁ, অলমোস্ট অল কেসে ফার্স্ট ইসিজি যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে টি এর চেঞ্জ। হ্যাঁ, যেমন কারো যে এমআই হয়, হ্যাঁ, হাইপার অ্যাকিউট এমআই যেটা, তাহলে এখানে কি হয়, প্রথমে টি এর চেঞ্জ হয়। হ্যাঁ, হাইপার অ্যাকিউট টি থাকে এখানে। হ্যাঁ, এখানেও সেম, হাইপোক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া বোথ ক্ষেত্রেই ইনিশিয়াল ইসিজি চেঞ্জ হয় টি এর। টি এর চেঞ্জটাই সবার আগে আসে। হ্যাঁ, তাহলে ইনিশিয়াল চেঞ্জ হবে টি এর, টি ওয়েভের। ঠিক আছে, তাহলে একসাথে করে লিখে দিয়েছি যাতে হচ্ছে ভুল না হয়। অত মানে কিছু কিছু জিনিস যেমন পিয়ার প্রলঙ্গেশন, ট্রু ফর বোথ হাইপো অ্যান্ড হাইপার ক্যালেমিয়া। এসটি ডিপ্রেশন, ট্রু ফর বোথ হাইপো অ্যান্ড হাইপার ক্যালেমিয়া। হ্যাঁ, এর মধ্যে দেখেন লং কিউটি কিসে পাচ্ছি, হাইপোক্যালেমিয়াতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে পাশাপাশি লং কিউটির আদার্স কারণগুলো লিখে রাখেন। অনেকগুলো কারণে হতে পারে, এর মধ্যে ইলেকট্রোলাইটের মধ্যে হচ্ছে একটা তো আমরা এখনই পড়লাম, হাইপোক্যালেমিয়া, অলসো হাইপোক্যালসেমিয়া, অলসো হাইপোম্যাগনেসিয়ামিয়া। এই ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি গুলোতে লং কিউটি হয়। হ্যাঁ, পরীক্ষায় আসে। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাসিড বেস হোমিওস্টেসিস পড়বো। বইতে আমরা একটু পরে যাব, আমরা খুব একটা পেজের মধ্যে পুরোটা পড়ে ফেলবো। হ্যাঁ, যে যত অ্যাসিড বেস ডিসঅর্ডার কিভাবে আমরা ডায়াগনোসিস করি, কিভাবে আমরা কম্পেনসেশন কিভাবে হয়, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম কিভাবে করে, রেনাল সিস্টেম কিভাবে করে, আমরা একসাথে পড়ে ফেলবো। হ্যাঁ, সো এটা আপনারা অলরেডি পড়েছেন আমি জানি, বাট আমি একটু গুছাই দিই জিনিসটা। ওকে, আমাদের বেসিক অ্যাসিড বেস ডিসঅর্ডার হচ্ছে কি, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। আমরা হচ্ছে যে ইকুয়েশনটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি সেটা দিয়ে আমরা হচ্ছে পুরোটা ডায়াগনোসিস করব। হ্যাঁ, এই যে বাইকার্বনেট, পিএইচ প্রপোর্শন টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এই ইকুয়েশনের মেটাবলিক কম্পোনেন্টটা হচ্ছে বাইকার্বনেট, কারণ বাইকার্বনেট রেগুলেট করে আমাদের মেটাবলিক সিস্টেম, রাইট। এবং রেসপিরেটরি কম্পোনেন্টটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড রেগুলেশন করে আমাদের রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, তাহলে মেটাবলিক মানে ডিফেক্ট হবে বাইকার্বনেটে, রেসপিরেটরি মানে ডিফেক্ট হবে হচ্ছে কোথায়, কার্বন ডাইঅক্সাইডে। হ্যাঁ, তাহলে কারো যদি মেটাবলিক বলে তাহলে আপনি সরাসরি চলে যাবেন কোথায়, বাইকার্বনেটে। যদি রেসপিরেটরি বলে সরাসরি চলে যাবেন কার্বন ডাইঅক্সাইডে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস মানে হচ্ছে কি, পিএইচ কম। ঠিক আছে, মেটাবলিক মানে ডিফেক্ট কোথায়, বাইকার্বনেটে। এখন পিএইচ এর সাথে বাইকার্বনেটের সম্পর্কটা কেমন, সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমে যাবে। পিএইচ এর সাথে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে আরেকটা কমে যাবে। ঠিক আছে, এখন দেখেন অ্যাসিডোসিস মানে পিএইচ কম, মেটাবলিক মানে ডিফেক্ট কোথায়, বাইকার্বনেটে। তাহলে বাইকার্বনেটটা কেমন হবে, কম হবে, তাই না? এই দুইটা সমানুপাতিক, রাইট। এখন দেখেন দিস ইজ দ্য পিওর মেটাবলিক অ্যাসিডোসিস, বাট বডিতে পিওর মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস বা রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস এরকম থাকে না। ফ্র্যাকশন পার্সেন্টেজও যদি চেঞ্জ হয় অ্যাট এ টাইম কম্পেনসেশন শুরু হয়ে যায়। হ্যাঁ, এখন কম্পেনসেশনটা কিভাবে হয় দেখেন, দেখেন আমার মেটাবলিক সিস্টেম অলরেডি করাপ্টেড, সে ড্যামেজ দেখে, তার ডিফেক্ট আছে দেখে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে। এখন বাকি আছে কে, রেসপিরেটরি সিস্টেম। তাহলে কম্পেনসেশন কে করবে, রেসপিরেটরি সিস্টেম কম্পেনসেশন করবে। হ্যাঁ, ধরেন আমাদের নর্মাল পিএইচ হচ্ছে কত, 7.35 থেকে 7.45, রাইট। ধরেন তার পিএইচ কমে 7.2 হয়ে গেল। এখন বডির উদ্দেশ্য কি, বডি সবসময় হোমিওস্টেসিসে আনবে, নর্মাল করার চেষ্টা করবে। বডি চেষ্টা করবে পিএইচ কে সে বাড়াই অ্যাটলিস্ট 7.35 এ নিয়ে আসবে, তাই না? তাহলে বডির উদ্দেশ্য হচ্ছে সে পিএইচ কে বাড়াবে, বাড়াই 7.2 থেকে 7.35 এ আনবে। তাহলে পিএইচ যদি বাড়াইতে হয় কার্বন ডাইঅক্সাইডকে কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে সম্পর্কটা কেমন ছিল, ব্যস্তানুপাতিক ছিল। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে কমতে হবে, তাই না? আমি যদি পিএইচ বাড়িয়ে নর্মাল নিয়ে যেতে চাই, কার্বন ডাইঅক্সাইডকে কমতে হবে। তাহলে দিস ইজ মেটাবলিক কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আপনাকে
কম্পেনসেশন উল্লেখ করে দিক না দিক, ইউ অলওয়েজ হ্যাভ টু আনসার অ্যাবাউট কম্পেনসেশন। হ্যাঁ, তাহলে ডিক্রিজ পিএইচ, ডিক্রিজ বাইকার্বনেট, ডিক্রিজ কার্বন ডাইঅক্সাইড, অল আর ট্রু। হ্যাঁ, আর সবসময় একটু খেয়াল রাখবেন অ্যাসিডোসিসে অ্যাসিডিক ইউরিন হবে, অ্যালকালোসিসে অ্যালকালাইন ইউরিন হবে। এক্সেপশনগুলো আমি বলে দিব, দুইটা এক্সেপশন আছে, এটা আমি বলে দিব একটু পরেই। এই দুইটা এক্সেপশন ছাড়া অ্যাসিডোসিসে অলওয়েজ অ্যাসিডিক ইউরিন, অ্যালকালোসিসে অলওয়েজ অ্যালকালাইন ইউরিন। হ্যাঁ, তাহলে এখানে যদি এখানে বলে যেহেতু অ্যাসিডোসিস ইউরিন অ্যাসিডিক, দিস ইজ ট্রু। এখন কার্বন ডাইঅক্সাইড যদি আমি কমাইতে চাই তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডকে কি করতে হবে? বের করে দিতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে আমি কিভাবে বের করতে পারি? কম্পেনসেশনটা কিভাবে হবে? আমি বেশি বেশি ব্রেথ নিব, তাহলে আমি বেশি বেশি ব্রেথ নিলে আমি কার্বন ডাইঅক্সাইডও বেশি বেশি বের করতে পারবো। তাহলে পেশেন্টের কি হবে? হাইপার ভেন্টিলেশন। ঠিক আছে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের কম্পেনসেশন কিভাবে হচ্ছে? হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন মেটাবলিক অ্যালকালোসিস। অ্যালকালোসিস মানে পিএইচ বেশি, মেটাবলিক মানে ডিফেক্ট বাইকার্বনেটে। বাইকার্বনেট পিএইচ সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বেড়ে যাবে। এখন পিএইচ বেড়ে গেছে, ধরেন 7.45 পর্যন্ত নর্মাল, 7.5 হয়ে গেছে, তাহলে বডির উদ্দেশ্য হচ্ছে কি সে পিএইচ কে কমায় নর্মাল করবে। তাহলে পিএইচ কে যদি আমি কমাইতে চাই কার্বন ডাইঅক্সাইডকে বাড়াইতে হবে। কার্বন ডাইঅক্সাইড আমি কিভাবে বাড়াইতে পারি? আমি কার্বন ডাইঅক্সাইড ধরে রাখবো। ধরে রাখার জন্য আমি কি করব? হাইপোভেন্টিলেশন করব। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখেন রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি মানে, আচ্ছা প্রথমে অ্যাসিডোসিস মানে পিএইচ কম, রেসপিরেটরি মানে ডিফেক্ট কোথায়? কার্বন ডাইঅক্সাইডে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হবে? এদের সম্পর্ক কেমন? উল্টা। তাহলে পিএইচ কম হলে কার্বন ডাইঅক্সাইড বেশি হবে। হ্যাঁ, এখন আমার বডি এটাকে কম্পেনসেট করতে চাই, যেহেতু রেসপিরেটরি সিস্টেম অলরেডি করাপ্টেড, কম্পেনসেশন করবে কে? মেটাবলিক সিস্টেম বা মেইনলি কিডনি আমার কম্পেনসেশন করবে। হ্যাঁ, এখন পিএইচ কমে গেছে, আমি পিএইচ কে বাড়াইতে চাই। তাহলে পিএইচ কে বাড়াইতে চাইলে বাইকার্বনেটকে কি করতে হবে? বাড়াইতে হবে। তাহলে বাইকার্বনেট বাড়ানোর ওয়ে কি আছে কিডনির? দুই জায়গায় হয়, একটা হচ্ছে পিসিটিতে হয়, আরেকটা হচ্ছে ডিসিটিতে হয়। হ্যাঁ, পিসিটিতে কি হয়? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, সাথে কি হয়? হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন। ডিসিটিতে কি হয়? ডিসিটিতেও সেম হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন হয়, সাথে বাইকার্বনেট জেনারেশন হয়। তাহলে কিডনি কি করবে বলেন তো? যদি বাইকার্বনেট বাড়াইতে চাই, এই দুইটা প্রসিডিউরকে, এই পিসিটি ডিসিটির যে কাজ সেটাকে সে বাড়াই দিবে। সে বেশি বেশি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করবে, যেহেতু অ্যাসিডোসিস, সে হাইড্রোজেন আয়নকে বের করে দিবে, নতুন নতুন বাইকার্বনেট তৈরি করবে, যাতে বডি মানে কম্পেনসেশনে চলে আসে। ঠিক আছে, যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, হ্যাঁ, অ্যালকালোসিস মানে পিএইচ বেশি, রেসপিরেটরি মানে ডিফেক্ট কার্বন ডাইঅক্সাইডে, তাহলে কার্বন পিএইচ বেশি হলে কার্বন ডাইঅক্সাইড উল্টা কম হবে। এখন বডি কম্পেনসেট করতে চাই, পিএইচ বেড়ে গেছে, আমি এই পিএইচকে কমাইতে চাই, তাহলে এই পিএইচকে কমানোর জন্য বাইকার্বনেটকে কি করতে হবে? কমতে হবে। তাহলে বাইকার্বনেট কমানোর জন্য তাহলে কি করতে হবে? পিসিটি ডিসিটি আর ওদের কাজগুলো করবে না, তারা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করবে না, তাহলে বাইকার্বনেট বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কাজগুলোকে সে ইনহিবিট করবে, কমাই দিবে। হ্যাঁ, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিসে এই তিনটা কমে যাবে, আর রেসপিরেটরি অ্যাসিডোসিসে এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন রেসপিরেটরি অ্যালকালোসিসে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে না, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন না হলে হাইড্রোজেন আয়নের এক্সক্রিশন হবে না, তাহলে হাইড্রোজেন আয়ন বডিতে রয়ে যাবে, তাহলে আমরা অ্যালকালোসিসটা কম্পেনসেশন হবে। নতুন করে সে কোনো বাইকার্বনেট জেনারেটও করবে না। হ্যাঁ, তাহলে এগুলো করলে কি হবে? বডির যে অ্যালকালোসিস সেটা রেগুলেট হবে। হ্যাঁ, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কিডনি কিভাবে অ্যাসিড বেস রেগুলেট করে? সে পিসিটি দিয়েও করতে পারে, ডিসিটি দিয়েও করতে পারে। হ্যাঁ, পিসিটিতে কি করে? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন। ডিসিটিতে কি করে? হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন, বাইকার্বনেট জেনারেশন। হ্যাঁ, এই দুইটা হচ্ছে দুইটার জন্যই ট্রু আর কি। হ্যাঁ, এই হাইড্রোজেন আয়ন এক্সক্রিশনটা বোথ পিসিটি এবং ডিসিটি থেকে হয়, আর পিসিটিতে এক্সট্রা করে হয় রিঅ্যাবজর্পশন, ডিসিটিতে এক্সট্রা করে হয় জেনারেশন। ঠিক আছে,
এখন একটা জিনিস দেখেন, এই হচ্ছে আমার অ্যাসিড বেস এবং অ্যাসিড বেসের কম্পেনসেশন। হ্যাঁ, এখন দেখেন যে আমরা অ্যাসিড বেস প্যারামিটারগুলো কি কি জিনিস আমরা দেখি। 1 নম্বরে দেখি আমরা পিএইচ, 2 নম্বরে দেখি আমরা বাইকার্বনেট, 3 নম্বরে দেখি আমরা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তাহলে অ্যাসিড বেস প্যারামিটার হচ্ছে এই 3টা। 4 নম্বরে কি আছে? বেস অ্যাক্সেস। বেস কোনটা এই ইকুয়েশনের? বাইকার্বনেট। সহজ ভাষায় কোথায় কোথায় বাইকার্বনেট বাড়ে সেটাকে আমরা বলবো পজিটিভ বেস অ্যাক্সেস, যেখানে বাইকার্বনেট কমে সেটাকে আমরা বলবো নেগেটিভ বেস অ্যাক্সেস। তাহলে বাইকার্বনেট কোথায় কোথায় বাড়ছে দেখেন তো, মেটাবলিক অ্যালকালোসিসে বাড়ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিসে বাড়ছে। হ্যাঁ, তাহলে আমরা সহজভাবে মনে রাখতে পারি একটা নিমোনিক দিয়ে। আমি মনে রাখি রেসিমেল, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, তাহলে বাকি দুটোতে কি হবে? নেগেটিভ বেস অ্যাক্সেস হবে। তাহলে পজিটিভটা মনে রাখলে নেগেটিভটা এমনিতেই মনে থাকবে। 5 নাম্বার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এনায়ন গ্যাপ। এনায়ন গ্যাপ ইজ স্পেসিফিক ফর অনলি মেটাবলিক অ্যাসিডোসিস। শুধুমাত্র মেটাবলিক অ্যাসিডোসিসে দেখা হয়, আর কোথাও দেখা হয় না। হ্যাঁ, তাহলে এই 5টা হচ্ছে আমাদের অ্যাসিড বেস প্যারামিটার। এই পিএইচ, বাইকার্বনেট আপনি সেটা ব্লাডেও দেখতে পারেন, ইউরিনেও দেখতে পারেন, ভ্যালু সেম। হ্যাঁ, বা প্যারামিটার সেম, আপনার স্যাম্পল ডিফারেন্ট, সেটা ব্লাডও হতে পারে, ইউরিনও হতে পারে। সাথে কি আছে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড, বেস অ্যাক্সেস এবং হচ্ছে এনায়ন গ্যাপ। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন আমরা পজিটিভ বেস অ্যাক্সেস পড়লাম, কিডনি কিভাবে অ্যাসিড বেস রেগুলেট করে সেটা পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে দুইটা জিনিস, আমি জাস্ট দুটো ইকুয়েশন দিয়ে জাস্ট ডায়াগনোসিসটা যাতে আমাদের ধরতে ইজি হয় আর কি। হ্যাঁ, আমরা কিছু ভ্যালু এখানে মনে রাখবো। পিএইচ এর ভ্যালু আমরা মনে রাখবো 7.4। অনেক সময় কম্পেনসেশন হয়ে অ্যাসিড বেস স্ট্যাটাস নরমাল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো যে এটাকে অ্যাসিডোসিস থেকে কম্পেনসেশন হলো নাকি অ্যালকালোসিস থেকে? যদি 7.4 এর নিচে থাকে বা 7.4 থাকে তাহলে আমরা ধরে নিব এটা অ্যাসিডোসিসের কম্পেনসেশন, আর যদি 7.4 এর বেশি থাকে তাহলে আমরা ধরে নিব অ্যালকালোসিসের কম্পেনসেশন। ঠিক আছে, বাইকার্বনেট আমরা নর্মাল লেভেল 21 থেকে 29 আমরা ধরে নিব 24 এর। 24 মানে কম, 24 এর কম মানে কম, 24 এর বেশি মানে বেশি। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড আমরা ধরে নিব হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। পরীক্ষায় সবসময় এটা দিয়েই আসছে। হ্যাঁ, ডেভিডসনে লেখা আছে কিলো প্যাসকেলের হিসাবে 5.33 কিলো প্যাসকেল। যেটাই আসুক না কেন আপনি যদি মনে রাখতে পারেন আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল ভ্যালু, এর চেয়ে বেশি মানে বেশি, কম মানে কম। এখন অ্যাসিড বেস প্যারামিটার ডায়াগনোসিস করার জন্য আমরা ফলো করব হচ্ছে তিনটা স্টেপ আমরা ফলো করব। হ্যাঁ, সেই স্টেপগুলো কি কি? ডায়াগনোসিসের স্টেপ, প্রথমে আমরা দেখব হচ্ছে পিএইচ, এটা কি 7.4 এর বেশি নাকি 7.4 এর কম? যদি 7.4 এর বেশি হয় অ্যালকালোসিস, 7.4 এর কম হলে অ্যাসিডোসিস। 2 নম্বরে আমরা দেখব হচ্ছে নর্মাল রেঞ্জ অফ পিএইচ, মানে পিএইচটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসে, নর্মাল রেঞ্জ কত? 7.35 থেকে 7.45। ঠিক আছে, যদি এর মধ্যে চলে আসে তার মানে কি আমার পিএইচ নর্মাল হয়ে গেছে, তার মানে কম্পেনসেশনটা ফুল কম্পেনসেশন। আর যদি নর্মাল রেঞ্জের বাইরে থাকে তাহলে সেটাকে বলবো আমরা পার্শিয়াল কম্পেনসেশন। ধরেন কারো পিএইচ পাইছেন আপনি 7.30, এটা কি নর্মাল রেঞ্জের ভেতরে? না, বাইরে, তার মানে এটা পার্শিয়ালি কম্পেনসেশন। 7.4 এর বেশি না কম? কম, তার মানে এটা অ্যাসিডোসিস, পার্শিয়ালি কম্পেনসেটেড অ্যাসিডোসিস। ধরেন কারো পিএইচ পাইছেন 7.37, সেটা কি 7.4 এর বেশি না কম? কম, তার মানে এটা অ্যাসিডোসিস। এটা কি নরমাল রেঞ্জের ভেতরে আছে? 7.35 থেকে 7.45 এর মধ্যে আছে, তার মানে এটা কি ফুল কম্পেনসেশন হয়ে গেছে, তার মানে দিস ইজ ফুললি কম্পেনসেটেড অ্যাসিডোসিস। হ্যাঁ, 3 নাম্বার আমরা যে জিনিসটা দেখবো হচ্ছে পিএইচ এর সাথে নর্মাল রিলেশনশিপ অফ আইদার বাইকার্বনেট or partial pressure of carbon dioxide। হ্যাঁ, মানে হচ্ছে কি পিএইচ এর সাথে কার নরমাল সম্পর্কটা মেনটেন হচ্ছে, যার মেনটেন হবে ডিফেক্ট তার।
পিএইচ এর সাথে বাইকার্বনেটের নরমাল সম্পর্ক কেমন? সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বেড়ে যাবে। পিএইচ এর সাথে কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমে যাবে। এটা যার সাথে মেনটেন হবে, শুরুতেই বলেছিলাম ডিফেক্ট তার। আমরা একটা শুধু হচ্ছে ইয়া করি, মানে এরপর আপনারা নিজেরা লিখবেন, লিখে হচ্ছে নিজেরাই হচ্ছে প্র্যাকটিস করবেন। এবং আপনাদের যে ফিজিওলজির শীটটা আছে সেখানে দেখবেন শেষের দিকে অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে, নিজেরা হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে এটা আপনি মিলাতে পারেন কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার আর ভুল হবে না। হ্যাঁ, ধরেন একটা পেশেন্টের পিএইচ ধরে নিলাম 7.47, বাইকার্বনেট হচ্ছে 29, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। আমরা এটা ডায়াগনোসিস করব। হ্যাঁ, একটাই করব, এরপর হচ্ছে আপনারা নিজেরা করবেন। এখন আমরা হচ্ছে এই ফর্মুলাতে যাব। প্রথমে দেখেন পিএইচ কি 7.4 এর বেশি নাকি কম? বেশি, দ্যাট মিনস দিস ইজ অ্যালকালোসিস। ঠিক আছে, এখন এটা কি নরমাল, সেকেন্ড পয়েন্ট কি নরমাল রেঞ্জের ভেতরে আছে কিনা দেখব। ইজ ইট উইদিন নরমাল লিমিট? নো, আমার নরমাল লিমিট 7.45 পর্যন্ত, এটা 7.47, তার মানে কি ফুল কম্পেনসেশন হয়েছে? হয়নি, দ্যাট মিনস দিস ইজ partially compensated. তাহলে আমি মোটামুটি কিন্তু অনেকটুকু যে ডায়াগনোস আমার হয়ে গেছে, এটা partially compensated অ্যালকালোসিস। হ্যাঁ, তার মানে এটা আইদার হইতে পারে মেটাবলিক অর হইতে পারে রেসপিরেটরি। এটা দেখার জন্য আমার দেখতে হবে কার সাথে তার নরমাল সম্পর্ক মেনটেন হয়েছে। হ্যাঁ, পিএইচ এখানে বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? হয় বাইকার্বনেটকে বাড়তে হবে, নয়তো কার্বন ডাই অক্সাইডকে কমতে হবে। বাইকার্বনেট কি হয়েছে? 24-এর বেশি না, এই যে 24-এর বেশি না, তার মানে বাইকার্বনেট এখানে বেড়ে গেছে। তার মানে বাইকার্বনেটের সাথে তার নরমাল সম্পর্ক মেনটেন হয়েছে। আমরা জানি যার সাথে সম্পর্ক মেনটেন হবে ডিফেক্ট তার। তার মানে কি আমি কার্বন ডাই অক্সাইড দেখবো না? ডেফিনেটলি আমাকে কার্বন ডাই অক্সাইড দেখতে হবে, মাস্ট। হ্যাঁ, কেন দেখতে হবে সেটা আমরা পরের সিনারিওতে বলবো। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কি হয়েছে? এখানে বেড়ে গেছে, তাহলে পিএইচও বেশি, কার্বন ডাই অক্সাইডও বেশি। এরকম কি হওয়ার কথা? হওয়ার কথা না। নরমাল সম্পর্ক কেমন? পিএইচ বেশি হলে কার্বন ডাই অক্সাইড কমতে হবে যদি প্রাইমারি ডিফেক্ট হয়। হ্যাঁ, এখানে কার্বন ডাই অক্সাইড বাড়ছে বিকজ অফ কম্পেনসেশন। ঠিক আছে, তাহলে কার সাথে সম্পর্ক মেনটেন হয়েছে? বাইকার্বনেটের সাথে সম্পর্ক মেনটেন হয়েছে। বাইকার্বনেট কোন সিস্টেমকে রিপ্রেজেন্ট করে? মেটাবলিক সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমার ফুল ডায়াগনোসিসটা কি হচ্ছে? পার্শিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, আর এই জায়গায় সেম আমি যদি শুধু পিএইচটা এখানে 7.44 বা 45 দিতাম, এই পার্শিয়ালির জায়গায় টার্মটা হয়ে যেত ফুললি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, লাস্ট সিনারিও, পিএইচ হচ্ছে 7.33, বাইকার্বনেট হচ্ছে 18, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে 46 মিলিমিটার অফ মার্কারি। এটা করে আমাদের মোটামুটি অ্যাসিড বেস শেষ। হ্যাঁ, তাহলে পিএইচ কি 7.4 এর বেশি না কম? কম, তার মানে এটা হচ্ছে কি অ্যাসিডোসিস। ওকে, উইদিন নরমাল রেঞ্জ? নো, 7.35 এর কম, তার মানে এটা হচ্ছে partially compensated. এখন এটা আইদার হতে পারে মেটাবলিক অর হতে পারে রেসপিরেটরি। তাহলে আমি দেখি কার সাথে তার সম্পর্ক মেনটেন হয়। পিএইচ কমে গেছে, বাইকার্বনেটও কমে গেছে, তার মানে বাইকার্বনেটের সাথে তার সম্পর্ক মেনটেন হয়েছে। তার মানে এখানে কি আছে? মেটাবলিক আছে, যেহেতু বাইকার্বনেট ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মেটাবলিক। পিএইচ কমে গেছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তার মানে কার্বন ডাই অক্সাইডের সাথেও তার কিন্তু সম্পর্ক মেনটেন হয়েছে। তাহলে এটা আপনি কোনটা দাগাবেন? তাহলে আমরা দাগাবো এটাকে বোথ মেটাবলিক এবং রেসপিরেটরি যদি একসাথে থাকে তাহলে আমরা এটাকে দাগাবো মিক্সড। তার মানে এটার ফুল ডায়াগনোসিস হবে পার্শিয়ালি কম্পেনসেটেড মিক্সড অ্যাসিডোসিস অথবা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এইগুলো যেটা আমাদের সেজন্য বলেছিলাম যে আপনি একটার সাথে যে সম্পর্ক মেনটেন হয়ে যায় পরটা দেখবেন না এরকম না, পরটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড মিক্সড অ্যাসিডোসিস। হ্যাঁ, এখানে দেখেন বাইকার্বনেট কমেছে, কার্বন ডাই অক্সাইড বেড়েছে।
যেটা পিওর মেটাবলিক অর পিওর রেসপিরেটরি, সেখানে বাইকার্বনেট কমলে কার্বন ডাইঅক্সাইডও কমবে, বাইকার্বনেট বাড়লে কার্বন ডাইঅক্সাইডও বাড়বে। এটা হচ্ছে ট্রিক্স, সময় নেয়, মাথা কাজ করতেছে না, জাস্ট এই ইনফরমেশনটাই মাথায় রাখবেন যে এটা পিওর মেটাবলিক আর পিওর রেসপিরেটরি, একটা কমলে আরেকটাও কমে যাবে। আপনি দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস, বোথ বাইকার্বনেট এন্ড কার্বন ডাইঅক্সাইড কম, তীর চিহ্নের ডিরেকশন দেখেন একই দিকে, নিচের দিকে, তাই না? মেটাবলিক অ্যালকালোসিস, বাইকার্বনেটও বেশি কার্বন ডাইঅক্সাইডও বেশি। রেসপিরেটরি অ্যাসিডোসিস, বাইকার্বনেটও বেশি কার্বন ডাইঅক্সাইডও বেশি। রেসপিরেটরি অ্যালকালোসিস, দুটাই কম, তীর চিহ্নের ডিরেকশন একই দিকে। যদি তীর চিহ্নের ডিরেকশন একই দিকে না হয়, একটা বেশি একটা কম, এরকম যদি হয়, চোখ বন্ধ করে মিক্সড, এটা অ্যাসিডোসিসও হতে পারে অ্যালকালোসিসও হতে পারে। কেমনে বুঝবেন? পিএইচ কি 7.4 এর বেশি কিনা, বেশি হলে অ্যালকালোসিস, কম হলে অ্যাসিডোসিস। হ্যাঁ, আপনার সময় নেয়, মাথা কাজ করতেছে না, আপনাকে এমসিকিউ দিল হোয়াট আর দ্য ফিচার্স অফ মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস মানেই বুঝছেন যে পিএইচ কম, মেটাবলিক মানেই বুঝছেন বাইকার্বনেট, ডিফেক্ট ইন বাইকার্বনেট, পিএইচ কম মানে বাইকার্বনেটও কম। চোখ বন্ধ করে দাগাবেন, কার্বন ডাইঅক্সাইডও কম থাকবে। ঠিক আছে, যদি আপনার এত কিছু করার মতো মেন্টাল ওই সময় যদি স্থিরতাটা না থাকে আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার। হ্যাঁ, মোটামুটি এর মধ্যে এই একটা বোর্ডের মধ্যে ফুল অ্যাসিড বেস ডিসঅর্ডারের ডায়াগনোসিস, কম্পেনসেশন পুরোটাই লেখা আছে। হ্যাঁ, এইটুকু যদি বুঝতে পারেন আশা করি হচ্ছে পরীক্ষায় ভুল হবে না আর কি। হ্যাঁ, একটু আমরা বইতে একটু দাগিয়ে দিই কিছু জিনিস। প্রথমে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসের যে তিনটা ডিফেক্ট কেন হয় শুরুতেই বলেছিলাম, এখানে আলাদা করে লিখে আছে, একটু দাগাবেন। হ্যাঁ, দ্য মোস্ট কমন কজ অফ কিটোএসিডোসিস, এটা আমরা সবাই জানি, ডায়াবেটিক কিটোএসিডোসিস। দেন হচ্ছে কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, এটি ইনফিনিটি স্টার। যেটা নর্মাল অ্যানায়ন গ্যাপ সেটা কি আপনারা অলরেডি জানেন, এটা হচ্ছে হাইপারক্লোরেমিক, অবলিক দিয়ে লিখে রাখবেন হাইপারক্লোরেমিক। হ্যাঁ, আর যেটা ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ এটা হচ্ছে নর্মোক্লোরেমিক। পরীক্ষায় দুইভাবে আসে। হ্যাঁ, যে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস আসে, নর্মাল অ্যানায়ন গ্যাপের এগুলো দাগাবেন। হ্যাঁ, আর ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ যেটা সেটা হচ্ছে নর্মোক্লোরেমিক। আর নর্মাল অ্যানায়ন গ্যাপের এখানে আপনার তো 5টা কজ এখানে দেওয়া আছে, আরেকটা এক্সট্রা লিখবেন, সেটা হচ্ছে এডিসন্স ডিজিজ। হ্যাঁ, এডিসন্স ডিজিজও নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস করতে পারে। হ্যাঁ, এডিসন্স ডিজিজ। ওকে, ইনফিনিটি স্টার। আর প্যারামিটারগুলো লিখিয়ে দিয়েছি, আলাদা করে লাগবে না। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস শুরুতেই বলেছিলাম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষার আগের দিন দেখে যেতে হয়। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডোসিস, এটা থেকে লাস্ট সেশনে প্রশ্ন আসছে পরীক্ষায়। হ্যাঁ, এমসিকিউর সম্ভবত কয়েকটা স্টেম ছিল এখান থেকে। যখন কোনো একটা গাইডলাইন চেঞ্জ হয় বা কোনো নতুন কোনো কিছু অ্যাড হয়, তখন বুঝতে পারা যায় যে এই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে আমাদের যারা ক্যান্ডিডেট ছিল সবাই মোটামুটি আনসার করতে পেরেছে, কারণ আমরা মানে আমাদের ধারণা হয়েছিল যে আসতে পারে, কারণ ল্যাকটিক অ্যাসিডোসিস অনেকগুলো ডিজিজের ডেফিনেশনের প্যারামিটারে অ্যাড হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এই ল্যাকটিক অ্যাসিডোসিসের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 যেটা, সেটা হচ্ছে যদি প্রোডাকশন বেড়ে যায়, আমার বডিতে এনাফ অক্সিজেন সাপ্লাই নাই, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, যার কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি ল্যাকটেট। হ্যাঁ, আরেকটা হতে পারে ল্যাকটেট মেটাবলিজম হচ্ছে না, লিভার ফেলিওর হয়ে গেছে, বা কিছু কিছু ড্রাগস আছে যারা ল্যাকটেট মেটাবলিজম ইনহিবিট করে, যেমন ম্যাটফর্মিন। হ্যাঁ, এই সমস্ত কন্ডিশনে আমার কি হতে পারে, ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। তাহলে প্রোডাকশন বেড়ে গেলে টাইপ 1, ব্রেকডাউন কমে গেলে টাইপ 2। এরপর হচ্ছে দেখেন এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, দুইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। প্রথমে হচ্ছে আমরা টাইপ 4 তো আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করে দিতে পারি, কারণ টাইপ 4 এ পটাশিয়াম বেশি থাকে, পটাশিয়াম বেশি মানে টাইপ 4 বাদ, পটাশিয়াম কম থাকলে আইদার টাইপ 1 অর টাইপ 2। টাইপ 2 এরটা দেখেন, এটাকে আমরা বলেছিলাম কি দিস ইজ দ্য মেজর অ্যাসিডিফিকেশন সাইট ডিফেক্ট, দ্যাটস ওয়াই এই অ্যাসিড যে অ্যাকুমুলেশন হবে সেটা অনেক বেশি রিলেন্টলেস এবং প্রোগ্রেসিভ হবে। হ্যাঁ, যখন বডিতে এক্সেসিভ অ্যাসিড অ্যাকুমুলেশন হয় তখন বোন ভেঙে যায়, বোন ডিমিনারালাইজেশন হয়। হ্যাঁ, তাহলে তার কি হবে, তার হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হইতে পারে, হাইপার ক্যালসিউরিয়া হইতে পারে, বোন ভেঙে যায়, এটাকে আমরা অস্টিওম্যালেশিয়া বলি। হ্যাঁ, তাহলে স্টোন ফর্মেশন হতে পারে, নেফ্রোক্যালসিনোসিস হতে পারে। ঠিক আছে, আর যেটা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যদি কোনো ডিফেক্ট হয় তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় না, তাহলে অন্যগুলো হতে পারবে, ওরাও রিঅ্যাবজর্পশন হবে না, সবাই ইউরিনে চলে যাবে। হ্যাঁ,
তাহলে আপনি যদি ইউরিনে দেখেন যে প্রোটিন চলে গেছে, ফসফেট চলে গেছে, গ্লুকোজ চলে গেছে, পটাশিয়াম চলে গেছে, বাইকার্বনেট চলে গেছে, তার মানে এটা প্রক্সিমাল রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। হ্যাঁ, ইনভেস্টিগেশন বা গোল্ড স্ট্যান্ডার্ড যে ডিফারেন্সিয়েশন পয়েন্ট সেটা হচ্ছে আমরা অ্যাসিড চ্যালেঞ্জ টেস্ট করতে পারি। হ্যাঁ, বাইরে থেকে আমরা পেশেন্টকে অ্যাসিড দিব, অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, দেওয়ার পর আমরা ইউরিনের পেজটা দেখবো। হ্যাঁ, যার মেজর অ্যাসিডিফিকেশনের সমস্যা, যার ওই প্রোটন পাম্পের সমস্যা, আপনি যত অ্যাসিড দেন না কেন ওই অ্যাসিড ইউরিনে যাবে না। কেন যাবে না? মেইন সাইটে ডিফেক্ট। তাহলে না গেলে আপনি ইউরিনের পেজ কি পাবেন? সবসময় 5.3 এর বেশি পাবেন। ফেলস টু ফল বিলো 5.3, 5.3 এর নিচে নামবে না। আর যদি প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনের সমস্যা হয়, এটা একটা মাইনর সাইট। হ্যাঁ, তার ডিস্টাল সাইড ঠিক আছে, আপনি অ্যাসিড দিলে সেই অ্যাসিড ডিস্টাল সাইড দিয়ে ইউরিনে চলে যাবে, তাহলে ইউরিনের পিচ 5.3 এর নিচে নামবে। এত কমপ্লেক্স না করে এই জায়গায় শুধু ছোট করে লিখবেন, যদি লেস দেন 5.3 হয় এটা টাইপ 2, মোর দেন 5.3 হলে এটা টাইপ 1। ঠিক আছে, তাহলে যদি 5.3 এর নিচে নামাতে পারেন টাইপ 2, তার মানে কম্পেনসেশন হয়েছে, তার মানে মেজর সাইড ঠিক আছে। যদি নিচে নামাতে না পারেন, স্টিল 5.3 এর বেশি, তার মানে কি মেজর সাইটেই সমস্যা, সেজন্য অ্যাসিড ইউরিনে যায় নাই, তার মানে এটা টাইপ 1। দুইভাবে ডায়াগনোসিস করবে, যারা ভালো মুখস্থ রাখতে পারে ওই যে কজ দিয়ে মানে ডায়াগনোসিস করে ফেলবে। হ্যাঁ, যে টাইপ 2 এর যে কারণগুলো আছে, হ্যাঁ এসএলই, তারপর হচ্ছে শোগ্রেন, এগুলো যখন বলে দিবে তখন এরা বুঝে যাবে যেটা টাইপ 1। হ্যাঁ, তারপর আপনার আস্তে আস্তে আদার্স ফিচার্স গুলো দেখতে হবে, যে নেফ্রোক্যালসিনোসিস আছে কিনা, ইউরিনের পিএইচ কত। হ্যাঁ, অনেকগুলো ক্লু আপনি পাবেন পরীক্ষায়। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এগুলো আমরা মোটামুটি বলেছি। কজগুলো হচ্ছে আপনাদের শীটে যে বক্সগুলো আছে সেগুলো পড়লে আপনার হয়ে যাবে। এই জিনিসটা একটু দেখেন, মেটাবলিক অ্যালকালোসিসের সাথে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়ার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, যদি কারো অনেক বেশি ভিগোরাস ভমিটিং হয়, লাইক কারো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, কারো পাইলোরিক স্টেনোসিস বা সিভিয়ার ফুড পয়জনিং, হ্যাঁ অনেক বেশি ভমিটিং হচ্ছে, এরকম কন্ডিশনে কি হয়, ভমিটিং এ হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হবে। আমরা জানি আপার জিআই ট্র্যাক্টের সিক্রেশনটা অ্যাসিডিক, তাই না? তাহলে অ্যাসিড যদি লস হয়, বডিতে আপার হ্যান্ডে থাকবে অ্যালকালোসিস। ভমিটিং এর সাথে আরো কি লস হতে পারে? পটাশিয়ামও লস হতে পারে, তাহলে তার হাইপোক্যালেমিয়া হচ্ছে। ভমিটিং আরো কি হতে পারে? ভলিউম লস হতে পারে। হ্যাঁ, আবার আমরা জানি অ্যালকালোসিস যখন হয়, পটাশিয়ামের ডিস্ট্রিবিউশনটা কোন দিক থেকে কোন দিকে হয়? অ্যালকালোসিস কি করে? পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে হাইপোক্যালেমিয়া করে। তাহলে দেখেন এই অ্যালকালোসিস পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, হাইপোক্যালেমিয়া হচ্ছে। আবার ভমিটিং এর মাধ্যমেও পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে এটাও হাইপোক্যালেমিয়া করতেছে। হ্যাঁ, এখন যখন বডিতে ভলিউমও কমে যাচ্ছে, তখন কোন সিস্টেম আমাদের অ্যাক্টিভেট হয়? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। সেই সিস্টেমের কাজকে অ্যালডোস্টেরন তৈরি করবে। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে বিনিময়ে আইদার পটাশিয়াম অর হাইড্রোজেন আয়নকে বের করে দিবে, যার কনসেন্ট্রেশন বেশি সে বের হবে। এখন দেখেন যে পটাশিয়ামকে যে বের করবে, আছে পটাশিয়াম বডিতে নাই, অলরেডি তার হাইপোক্যালেমিয়া, তাহলে তখন কে বের হবে? হাইড্রোজেন আয়ন বের হবে। তাহলে আপনি ইউরিনে কি পাবেন? হাইড্রোজেন আয়ন পাবেন, ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ অ্যাসিড। তাহলে দেখেন তার বডিতে অ্যালকালোসিস, ইউরিনে পাচ্ছেন আপনি অ্যাসিড। দিস ইজ দ্য প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। আমি বলেছিলাম না, সব সময় অ্যাসিডোসিসে অ্যাসিডিক ইউরিন, অ্যালকালোসিসে অ্যালকালাইন ইউরিন। একটা এক্সেপশন হচ্ছে এটা, ঠিক আছে, যে রেসপিরেটরি অ্যালকালোসিসের সাথে যদি হাইপোক্যালেমিয়া থাকে বা এরকম ভমিটিং এর হিস্ট্রি থাকে, ঠিক আছে। আরেকটা এক্সেপশন হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, ওগুলো যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে বডিতে অ্যাসিডোসিস হয়, বডিতে অ্যালকালোসিস হয়, আর বডিতে অ্যাসিডোসিস হয়, ইউরিনে হবে অ্যালকালোসিস, উল্টা প্যারাডক্সিক্যাল অ্যালকালিউরিয়া হবে। হ্যাঁ, বাইকার্বনেট ইউরিনে চলে যাবে, হাইড্রোজেন আয়ন বের হবে না, বডিতে তৈরি হবে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এই দুটো এক্সেপশন ছাড়া অ্যাসিডোসিসে অ্যাসিডিক ইউরিন, অ্যালকালোসিসে অ্যালকালাইন ইউরিন। ম্যাগনেসিয়াম থেকে হাইপোম্যাগনেসিয়ামিয়ার রেঞ্জটা জানবেন। কজগুলো এখানে মোটামুটি কয়েকটা কজ দেওয়া আছে, এগুলো একটু রিডিং পড়তে পারেন। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে অ্যাজ সেম অ্যাজ হাইপোক্যালসেমিয়া। হ্যাঁ, একই রকম ক্লিনিক্যাল ফিচার্স হবে। হ্যাঁ, কজের মধ্যে এখানে দেখেন প্যারেন্টাল নিউট্রিশন এসবিএ তে আসতে পারে। হ্যাঁ, এমআরসিবি যদি কেউ দেন ইন ফিউচারে প্রায় আসে। হ্যাঁ, এমআরসিবির কিছু প্রশ্ন আবার পার্ট 1ও কমন আসে। হ্যাঁ, তার মানে এটা না যে আপনার এমআরসিবির প্রিপারেশন নিতে হবে পার্ট 1 এর জন্য, অ্যাবসলিউটলি নট নেসেসারি। হ্যাঁ, অনেকে অনেকগুলো পরীক্ষা একসাথে দেন, বা সেজন্য জাস্ট বলে রাখা আর কি। হ্যাঁ, প্যারেন্টাল নিউট্রিশনের মোস্ট কমন ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হচ্ছে হাইপোম্যাগনেসিয়ামিয়া। ওকে, আরো কয়েকটা ফ্যাক্টর আপনি মনে রাখবেন, একটা হচ্ছে অ্যালকোহল হাইপোম্যাগনেসিয়ামিয়া করে, আর একটা হচ্ছে পিপিআই
হাইপোম্যাগনেসিমিয়া করে, ঠিক আছে। হাইপারম্যাগনেসিমিয়া একবার এসবি আসছে, এখান থেকে আসছিল হচ্ছে এটা, যেটা ব্রেডিকার্ডিয়া করে। হ্যাঁ, হাইপারম্যাগনেসিমিয়া আপনি মনে রাখবেন সে সবকিছু স্লো করে দেয়, সে হার্ট, ব্রেন, রেসপিরেটরি সিস্টেম সবকিছুকে সে স্লো করে দেয়। হ্যাঁ, তাদের ব্রেডিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, কনসিয়াসনেস কমে যাবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে। ওকে, ফসফেট এগুলো আপনি মেইনলি পড়বেন এন্ডোক্রাইনে। হ্যাঁ, যখন আপনি প্যারাথাইরয়েড করবেন তখন পড়বেন আর কি। হ্যাঁ, ফসফেটের এখানে দেখেন কারণ যারা ভালো মনে রাখতে পারেন পুরাটাই পড়বেন, বাট অ্যাটলিস্ট এটা মনে রাখবেন। হ্যাঁ, রিফিডিং, একটা মানুষ ধরেন অনেকদিন খায় নাই, তাকে যদি আপনি খাবার শুরু করেন, হ্যাঁ, তাহলে তার যেই কমন ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হবে সেটা হচ্ছে হাইপোফসফেটেমিয়া। হ্যাঁ, ধরেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসার যে পেশেন্টগুলো, হ্যাঁ, এরা খায় না, আবার যখন খাওয়া শুরু করে এরকম ধরেন যখন হচ্ছে হয়, হ্যাঁ, বা ধরেন কোনো একটা বিল্ডিং ক্র্যাশ হলো, একটা মানুষ ধরেন আটকা পড়ে গেল কোনো কারণে, হ্যাঁ, তাকে কয়েকদিন পর রেস্কিউ করার পর যে তাকে খাবার দেওয়া হয়, তার মোস্ট কমন ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হবে হাইপোফসফেটেমিয়া। রিফিডিং সিনড্রোমের মোস্ট কমন ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হচ্ছে হাইপোফসফেটেমিয়া, ঠিক আছে। এখন হচ্ছে লিপিড, লিপিডের 5টা পেজ আছে, 2-3 বার রিডিং পড়বেন। হ্যাঁ, যাতে কোনো প্রশ্ন ইন কেস যদি দাগানোর বাইরে চলে আসে মিস না যায়। হ্যাঁ, প্রথমে এই ফিগারটা দেখেন, এখান থেকে অলরেডি এসবি আসছে। হ্যাঁ, এটা আমরা একদম বায়োকেমিস্ট্রিতে আমরা পড়তাম একটা সময়, তাই না? কিন্তু আসলে যত বড় হয় তত বেসিক জিনিসগুলো কম পড়া হয়, এটাই স্বাভাবিক, কারণ ক্লিনিক্যালে আপনাকে আরো এক্সট্রা জিনিস পড়তে হয়, এত কিছু মাথায় থাকে না। বাট পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসছে হচ্ছে যে আমরা যে খাবার দাবার খাই, হ্যাঁ, আমরা যে ডায়েটারি যে লিপিড সেটা কে ক্যারি করে, দেখেন সেটা ক্যারি করে হচ্ছে আমাদের কাইলোমাইক্রন। এরপর হচ্ছে লিভারের যে লিপিড সেটাকে ক্যারি করে হচ্ছে ভিএলডিএল। আমাদের যে টিস্যুর যে লিপিড সেটাকে ক্যারি করে এইচডিএল। The dietary lipid is carried by chylomicron, hepatic lipid is carried by the VLDL, and tissue lipid is carried by the HDL. তাহলে টিস্যু লিপিড যে ক্যারি করে সে ভালো, কারণ হচ্ছে সে পেরিফেরি থেকে কোলেস্টেরলটাকে ক্যারি করে লিভারে নিয়ে আসবে, সেখানে সে ডিটক্সিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখেন আরেকটা প্রশ্ন আসে যে সবচেয়ে টিজি রিচ লিপোপ্রোটিন কোনটা, সবচেয়ে কোলেস্টেরল রিচ লিপোপ্রোটিন কোনটা? সবচেয়ে টিজি রিচ লিপোপ্রোটিন হচ্ছে কাইলোমাইক্রন, আর সবচেয়ে কোলেস্টেরল রিচ লিপোপ্রোটিন হচ্ছে এলডিএল। শুধু কোলেস্টেরল থাকে তার মধ্যে। হ্যাঁ, এলডিএলটা হচ্ছে কি সবচেয়ে বেশি কোলেস্টেরল রিচ। কিন্তু আমরা সবসময় এলডিএলটাই বেশি দেখি, তাই না? এই ফিগারটা থেকে এই প্রশ্নগুলো আসতে পারে আর কি। হ্যাঁ, এখন দেখেন ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, এই জায়গা থেকে অনেকবার প্রশ্ন আসছে। হ্যাঁ, এটা ফ্যামিলিয়াল মানেই অটোজোমাল ডমিনেন্ট। যত ডিজিজের আগে হেরিডিটারি, যত ডিজিজের আগে ফ্যামিলিয়াল কথাটা লিখা দেখবেন অল আর অটোজোমাল ডমিনেন্ট। একটা মাত্র এক্সেপশন, সেটা হচ্ছে ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার, এটা অটোজোমাল রিসেসিভ। এটা ছাড়া যত জায়গায় ফ্যামিলিয়াল লেখা পাবেন, যত জায়গায় হেরিডিটারি কথাটা লিখা পাবেন অল আর অটোজোমাল ডমিনেন্ট। কেন হচ্ছে দেখেন, এটা হচ্ছে এলডিএলআর জিন। হ্যাঁ, এলডিএল আর জিন, এই জিনের মিউটেশনের জন্য হচ্ছে। হ্যাঁ, নর্মালি আমাদের হচ্ছে H40 ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর। 40 বছরের বেশি হলে অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক বেড়ে যায়, এমআই এর রিস্ক বেড়ে যায়, হাইপারটেনশনের রিস্ক বেড়ে যায়। বাট যার একটা এরকম ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকবে তার ক্ষেত্রে কি হবে, বিফোর দ্য 40 এই কমপ্লিকেশনগুলো তার অ্যারাইজ করবে। বিফোর দ্য 40 কর্নিয়াল আর্কাস পাবেন, বিকজ অফ লিপিড ডিপোজিশন জ্যান্থেলেসমা পাবেন, করোনারি আর্টারি ডিজিজ পেতে পারেন, এমআই পেতে পারেন, হাইপারটেনশন পেতে পারেন। আর স্পেসিফিক সাইন কি বলেছিলাম, টেন্ডন জ্যান্থোমা। এগুলো যদি বিফোর দ্য 40 পেয়ে যান তাহলে আপনার ধরে নিতে হবে দিস পেশেন্ট হ্যাজ সাম ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন। ওকে, এখন এটা হতে পারে একটা হোমোজাইগাস আর একটা হতে পারে হ্যাটারোজাইগাস। হ্যাটারোজাইগাস এখনো পরীক্ষায় আসে না, বাট এতক্ষণ যা বললাম এগুলো পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, হ্যাটারোজাইগাস আমরা কিভাবে পার্থক্য করব? হোমোজাইগাস মানে কি, একে দুটা ডমিনেন্ট ডিজিজ, তার উপর দুইটা জিনই ডিফেক্টেড, তার মানে তার কি হবে, ডিজিজ অনেক আর্লি এক্সপ্রেস হবে। হ্যাঁ, তাহলে বয়স যদি 20 থেকে 30 বছরের মধ্যে সেম ফাইন্ডিং দেয় দাগাবেন হোমোজাইগাস, বয়স যদি 30 থেকে 40 দেয় তখন দাগাবেন হ্যাটারোজাইগাস। ঠিক আছে, তাহলে শুধু এজ দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হ্যাঁ, 20 থেকে 30 হলে হোমোজাইগাস, 30 থেকে 40 হলে হ্যাটারোজাইগাস। কজেস অফ সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়া, একটা সময় শুধু এই বক্স থেকে প্রশ্ন হতো, আর কিচ্ছু আসতো না। হ্যাঁ, বাট এখন ধীরে ধীরে ডিটেলস থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এখানে দুটো জিনিস একটু দাগাবেন, বিটা ব্লকার, অ্যান্টিরেট্রোভাইরাল, এই দুটো হচ্ছে সব করতে পারে। হ্যাঁ, সরি, গ্লুকোকর্টিকয়েড, অ্যান্টিরেট্রোভাইরাল,
এখানেও দেখেন গ্লুকোকর্টিকয়েড অ্যান্টিরেট্রোভাইরাল। ইট ক্যান কজ বোথ সেকেন্ডারি হাইপারকোলেস্টেরোলেমিয়া অ্যান্ড হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। এরপর যে কোনো এক পাশ মনে রাখবেন, আইদার এটা অর এটা। আর এই দুটা কমন ফর বোথ হাইপারকোলেস্টেরোলেমিয়া অ্যান্ড হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। ঠিক আছে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া আমরা জানি এটা একটা পার্ট অফ মেটাবলিক সিনড্রোম। তাহলে পেশেন্টের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপার ইউরেসেমিয়া, ডিসলিপিডিমিয়া সবই থাকবে। হ্যাঁ, আর ফ্যামিলিয়ালটা কেন হয়? অ্যাপো F5 জিনের মিউটেশনের জন্য হয়, এবং এখানে আমরা ইরাপটিভ জ্যান্থোমা পাবো। আর যার মিক্সড, যার টিজিও বেশি, কোলেস্টেরলে বেশি, তার সব থাকবে, ট্যান্ডন জ্যান্থোমা, পামার জ্যান্থোমা, ইরাপটিভ জ্যান্থোমা সব থাকবে। হ্যাঁ, নিচে দেখেন লেখা আছে। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন, এগুলো লাগবে না, ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের একটা বক্স আছে। এখানে যে জিনিসটা জানতে হবে, হ্যাঁ, যদি কোলেস্টেরল বেশি হয় তাহলে আমার ড্রাগ অফ চয়েস স্ট্যাটিন। স্ট্যাটিন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্ট্যাটিনের সাইড ইফেক্ট ফ্রিকুয়েন্টলি আসে। আর যদি মিক্সড হয় সেক্ষেত্রে স্ট্যাটিন। আর যদি টিজি হয় আমরা শুরুতেই কিন্তু মেডিকেশনে যাব না, আমরা প্রথমে তার লাইফস্টাইল মডিফিকেশন করব, ডায়েট, এক্সারসাইজ এগুলো রেগুলেট করব, ডায়াবেটিস কন্ট্রোল করব। সেটাতেও যদি না হয় তারপর হচ্ছে আমরা পেশেন্টকে ফাইব্রেটে যাব। হ্যাঁ, ফ্যানোফিব্রেট দিব। ঠিক আছে, কতর বেশি হলে দেখেন আমাদের দেশে একটা ন্যাশনাল গাইডলাইন আছে ডিসলিপিডেমিয়ার। ঠিক আছে, আমাদের গাইডলাইনে বলা আছে 500-র বেশি হলে, যদিও ডেভিডসনে 200-র বেশি হলে বলা আছে। দেখেন এই নিচে একটু দেখেন। হ্যাঁ, যদি 200-র বেশি হয় তাহলে বলছে ওরা ফাইব্রেট শুরু করতে। হ্যাঁ, কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, যেহেতু আমাদের ন্যাশনাল গাইডলাইনে 500-র কথা লিখে আছে এবং 500টাই আমরা মেনলি মনে রাখবো। হ্যাঁ, তাহলে 500-এর বেশি হলেই আমরা হচ্ছে ফাইব্রেট দিব, আদারওয়াইজ দিব না। এখন স্ট্যাটিন থেকে যে প্রশ্নটা আসে, স্ট্যাটিনের সাইড ইফেক্ট, হ্যাঁ, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, এবং এটার মেকানিজম অফ অ্যাকশন আমরা জানি যে এটা হচ্ছে কোলেস্টেরল সিনথেসিসের যে রেট লিমিটিং এনজাইমটা আছে SMGQ রিডাক্টেস, এটাকে ইনহিবিট করে সে কাজ করে। তার সাইড ইফেক্ট পরীক্ষায় অসংখ্যবার আসছে, ইভেন আমি যেবার পার্ট 1 দিই সেবারও আসছিল এটা। হ্যাঁ, এটা কি করে? মায়োসাইটিস করে। হ্যাঁ, তাহলে মায়োসাইটিস করলে কি হবে? ক্রিয়েটিন কাইনেজ, অ্যালডোলেজ এগুলো বেড়ে যাবে। আর কি করে? সে কোলেস্টেসিস করে, লিভার ফাংশন টেস্ট অ্যাবনরমালিটি কোলেস্টেসিস করে। হ্যাঁ, কোলেস্টেসিস করলে ALP লেভেল বেড়ে যাবে। স্টেটিন যে সমস্ত পেশেন্ট খায় তাদের কোন কোন এনজাইম বাড়তে পারে? ALP বাড়তে পারে, ক্রিয়েটিন কাইনেজ বাড়তে পারে, অ্যালডোলেজ বাড়তে পারে। অ্যালডোলেজ এখানে লিখে নাই, লিখে রাখেন। হ্যাঁ, এই সাইড ইফেক্ট গুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এরপর PCSK9 ইনহিবিটর, নতুন ড্রাগ, এটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ইনক্লিসিরেন, এই যে ইনক্লিসিরেন, এটা PCSK9 ইনহিবিটর। যে সমস্ত পেশেন্টের BMI অনেক বেশি, 35-40 এরকম, যাদেরকে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেছেন, ডায়েট দিয়েছেন, ডিসিপ্লিন মেনটেন করেছেন, মেডিকেশন দিয়েছেন, বাট স্টিল আনকন্ট্রোলড, বিফোর গোয়িং টু সার্জারি ইজ দেয়ার এনি অপশন? এরকম যদি প্রশ্ন হয়, দ্য আনসার উইল বি PCSK9 ইনহিবিটর। ঠিক আছে, যাদেরকে কোনোভাবে কাজ হচ্ছে না, বিফোর গোয়িং টু সার্জারি লাইক বেরিয়াট্রিক সার্জারি, দেয়ার ইজ অ্যান অপশন হুইচ ইজ PCSK9 ইনহিবিটর, ইনক্লিসিরেন। ওকে ওকে, এরপর দেখেন এগুলো সবই রিপিট রিডিং পড়বেন। হ্যাঁ, হাইলি পলি আনস্যাচুরেটেড লং চেইন ফ্যাটি অ্যাসিড, 3টে স্টার দিয়ে দাগাবেন। যত বেশি আনস্যাচুরেটেড, যত বেশি লং চেইন আমাদের বডির জন্য তত ভালো। তারা কি করে? প্লাটলেট অ্যাগ্রিগেশন হতে দেয় না। তাহলে প্লাটলেট অ্যাগ্রিগেশন যদি না হয় তাহলে থ্রোম্বো অ্যাম্বোলিজম প্রিভেন্ট হবে, তাহলে আমার MI এর রিস্ক কমতেছে। তাহলে এটা একটা আমাদের কার্ডিওভাস্কুলার মর্টালিটি বেনিফিট দিচ্ছে। হ্যাঁ, কিসে থাকে? যে সি ফুড, ফিশ এগুলোতে থাকে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো পরীক্ষায় আসছে যে প্লাটলেট অ্যাগ্রিগেশন কমায়, এরিথমিয়া কমায়, হ্যাঁ, মর্টালিটি কমায় ফ্রম করোনারি হার্ট ডিজিজ। হ্যাঁ, তাহলে এটা একটু পড়বে, এটা পরীক্ষা MCQ অলরেডি আসছে। হ্যাঁ, এরপর দেখেন ইনহেরিটেড ডিজিজ, ডিসঅর্ডার অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। হ্যাঁ, ফিনাইল কিটোনিউরিয়া, 2টে স্টার দিয়ে শুধুমাত্র দাগাবেন। এটা হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ নামে একটা এনজাইম আছে, সেটা ডেফিসিয়েন্সির জন্য হয়, এবং এটা মেইনলি খারাপ হয় হচ্ছে প্রেগনেন্সিতে। হ্যাঁ, এটাকে আমরা বলি ম্যাটারনাল ফিনাইল কিটোনিউরিয়া সিনড্রোম। গ্রোথ রিটার্ডেশন, মেন্টাল রিটার্ডেশন, মাইক্রোক্যাফালি এগুলো করে। তাহলে পেশেন্টকে বলতে হবে যে সমস্ত খাবারে ফিনাইল অ্যালানিন আছে সেগুলো সে খেতে পারবে না। এটা কে ঠিক করে দিবে? ডায়েটিশিয়ান। ইউ উইল রেফার দ্য পেশেন্ট টু ডায়েটিশিয়ান। তারা দেখবে হচ্ছে যে এটা কি কাজ করে, মানে সরি, এটা তারা একটা লিস্ট দিয়ে দিবে, এই খাবারগুলো সে খাবে না, খেলে তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হোমোসিস্টিনিউরিয়া, 4টে স্টার দিয়ে দাগাবেন। হ্যাঁ, হোমোসিস্টিনিউরিয়া বেসিক্যালি আসে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে। হ্যাঁ, কারণ এটা একটা ডিফারেন্সিয়ালস হচ্ছে মারফান সিনড্রোম অথবা জেনেটিক্স থেকে। হ্যাঁ,
হোমোসিস্টিনিউরিয়া কেন হয়? এখানে দেখেন একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে সিস্টাথিওন বিটা সিনথেস। এই এনজাইমটা যদি কাজ না করে হোমোসিস্টিন ভাঙতে পারে না, তাহলে বডিতে হোমোসিস্টিন বেড়ে যায়। তাহলে ব্লাডে যদি একটা এক্সট্রা কম্পোনেন্ট অনেক বেশি বেড়ে যায় তাহলে কি হবে? ব্লাডটা থিক হয়ে যাবে, তাই না? থিক হয়ে গেলে তার ফ্লোটা স্লো হয়ে যাবে। তাহলে ফ্লো যদি স্লো হয় তাহলে কি হবে? স্ট্যাসিস হতে পারে, সেখানে ক্লট ফর্মেশন হতে পারে, থ্রম্বোএম্বোলিজম হতে পারে। হ্যাঁ, এখন পেশেন্ট কি ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আসতে পারে আমাদের? সিএনএস এ কি করতে পারে? ডেভেলপমেন্টাল ডিলে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সিজার, সাইকোসিস করতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন একটা মারফানয়েড বডি হ্যাবিট থাকে, তার টল স্ট্রেচার, অস্টিওপোরোসিস। যত টল স্ট্রেচার তত বেশি অস্টিওপোরোসিস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে আইএ কি করে? সে লেন্সের ডিসলোকেশন করে, হ্যাঁ, অ্যাক্টোপিয়া ল্যান্টিস করে, সাথে কি করে? থ্রম্বোএম্বোলিজম করে। এরকম কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন নিয়ে, লেন্স ডিসলোকেশন নিয়ে, মারফেনয়েড মানে টল স্ট্রেচার নিয়ে আরেকটা ডিজিজ আসে যেটার নাম হচ্ছে মারফেন সিনড্রোম। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? দ্য ফার্স্ট ডিফারেন্সিয়েশন পয়েন্ট ইজ ডিসলোকেশন অফ লেন্স। মারফেনে মনে রাখবেন ফেন মাথার উপরে থাকে, সেজন্য মারফেন সিনড্রোমে যে লেন্সের ডিসলোকেশন সেটা হবে আপওয়ার্ড। ওকে, আর হোমোসিস্টিনিউরিয়াতে তাহলে লেন্সের ডিসলোকেশন হবে ডাউনওয়ার্ডস। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। মারফান সিনড্রোমের পেশেন্টের ইন্টেলেক্ট একদম মানে নর্মাল থাকবে। হ্যাঁ, মনে রাখবেন আব্রাহাম লিঙ্কনের কথা। হ্যাঁ, তার মারফান সিনড্রোম ছিল এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারসন, তাই না? এত ইন্টেলেক্ট মানে তো নর্মালি দেখা যায় না। হ্যাঁ, এটা দিয়ে মনে রাখবেন মারফান সিনড্রোমে ইন্টেলেক্ট নর্মাল থাকবে, তার কোনো মেন্টাল রিটার্ডেশন থাকবে না। আর হোমোসিস্টিনিউরিয়াতে মেন্টাল রিটার্ডেশন থাকবে। 3 নম্বর হচ্ছে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। মারফান সিনড্রোমে কি হয়? ফিব্রিলিন জিনের মিউটেশন হয়, ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস হয়, সেজন্য কি হতে পারে? অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা এগুলো হতে পারে। হ্যাঁ, আর এখানে কি হয়? স্ট্যাসিস হওয়ার জন্য রিকারেন্ট থ্রোম্বোএম্বোলিজম হয়, তার রিকারেন্ট এমআই, রিকারেন্ট স্ট্রোক, হ্যাঁ, রিকারেন্ট ডিভিটি, রিকারেন্ট পালমোনারি অ্যাম্বোলিজম, এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তাহলে এই তিনটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন হোমোসিস্টিনিউরিয়া অ্যান্ড মারফান সিনড্রোম। এই ট্রিটমেন্ট কি? যে বায়োটিন, ফলেট এবং হচ্ছে ভিটামিন B12, এটা হোমোসিস্টিনিউরিয়ার ট্রিটমেন্ট হিসেবে আসবে না। পরীক্ষায় প্রশ্নটা দিবে এরকম যে ফলোইং হুইচ ভিটামিন রিডিউসেস সার্কুলেটিং হোমোসিস্টিন লেভেল। তাহলে এই ভিটামিনগুলোই সার্কুলেটিং হোমোসিস্টিন লেভেল কমাই দেখে হোমোসিস্টিনিউরিয়ার ট্রিটমেন্ট হিসেবে এগুলো ইউজ করা হয়। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। আমাদের নেফ্রোলজির পুরো অনেকগুলো নেফ্রোলজি হচ্ছে আমাদের বাকি আছে। সো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিটা হচ্ছে একটু কমপ্লেক্স, হ্যাঁ, একটু বুঝে পড়তে হয়, বাট আপনি একবার বুঝে গেলে এরপর আপনার পড়তে ভালো লাগবে। হ্যাঁ, সো আমাদের ক্লাস আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আবার আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।